ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। স্বাগতম আপনাদের সবাইকে ভালোবাসার এই মহা আসরে, ভালোবাসার বাংলাদেশে সুস্বাগতম। যারা আজকের গেস্টের কাছে অনেক ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কে বলেছেন এটা? যে আমাদের আজকের উপস্থিত, তার গল্প বলার জন্য শুনতে চাই তোমার জীবনের কথা। জি গুরু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ যারা আমাকে দেখছেন এই মুহূর্তে। সবাইকে আসতেই আছে বাপ। হ্যাঁ, কি সমস্যা বেটা? তো আমি আজকে যেহেতু এখানে গল্প বলতে আসলাম, আমি কিছু মানুষের নাম বলি যারা হচ্ছে আমার খুবই মানে ভালোবাসার মানুষ বলা যায়। প্রথমে যদি বলি যে মেহেদি হাসান হীরাবাই এবং কি জাহাঙ্গীর আলম। ওটা কমাতে হবে আগে, আপনি ওটা বোধহয় সাউন্ড দিয়ে রেখেছেন। এটা হয়তো কমাতে হবে, না তো আপনার বন্ধ করতে হবে। হ্যাঁ এবার বলেন। মেহেদি হাসান হীরাবাই এবং কি জাহাঙ্গীর আলম, আর যারা আমাকে এই মুহূর্তে আমি জানি দেখছেন যে ওনারা প্রবাসে আছেন, আছে যে শিব্বির, শাহিন আলম, আমার যারা উনি সহপাঠী, ওনারা আমাকে খুবই আগ্রহের সাথে দেখতেছেন। সবাইকে ধন্যবাদ। আমার সাথে এখনো আছেন যে ফিরোজ, তারপর তারেক, কেরামত। আচ্ছা, ওইদিকে আর না যাই, প্রত্যেকেই তো নাম বললাম। তো ফার্স্ট টাইম যদি বলি যে সালটা ছিল 2019-20, তখন তো করোনা ঢোকে। ওই সময় করোনাটার তো খুবই, ওই সময় তো ছিল মনে হয় আমাদের চীন থেকে, প্রথম চীন ছিল, তারপর আমরা বাংলাদেশে ঢোকে। তো ওই করোনার সময় আমি এখনো চাকরি করতেছি আলহামদুলিল্লাহ, যেটা ওই সময় করতাম এখনো করতেছি। তো তখন ছিলাম আমি, আমার পোস্টিং ছিল যে সিলেট তখন সিটি কর্পোরেশন ছিলাম। ওখানে হচ্ছে যে বর্তমানে উনি আছেন অলরেডি সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। চাকরি করলাম, ফার্স্ট টাইম চাকরি, মানে শহরে আসি চাকরি করতে, শহরে আসতে হয়, তো শহরে আসলাম, চাকরি করতেছি ভালো। তো ওই সময় ভালো মোটামুটি ফোনও ছিল না, ছোট্ট মোটো একটা ফোন ছিল, কোনো রকম অ্যান্ড্রয়েড বলা যায়, ওইরকম বললেই চলে। সো ফোনটা ইউজ করতাম। আর আপনাদের অনুষ্ঠান তো অবশ্যই কন্টিনিউ, আমি ওই সময় না, তার আগের থেকেও দেখতাম। আর আমি আপনাদেরকে হয়তো বা আপনারা এটা ফলো করেন না, আমার বিভিন্ন আইডিয়া আছে, আমি ওখান থেকে আপনাদেরকে টেক্সট করতাম। গুরু যদি আমার নামটা বলেন এবং কি শান্ত আপু নামটা বলেন, তাহলে খুব মানে শুনলে ভালো লাগতো এবং কি খুব কি নামে না, যেমন কি নামে কমিউনিকেশন হতো ওই সময়। আপনি কি নামে কমেন্ট করতেন আর কি ওই সময়টাতে? জি, ওই নামটাতে হচ্ছে যে হ্যাঁ, তানজিল ছিল মোর এটা। তো বেকার সময় কাটে না, চাকরি করি, হঠাৎ অল্প সময় 1000 কমেন্টস, কিছু কমেন্টস নিয়ে নি, ডাকলাম তানজিল হোসেন বলেই সবাই ডাকে। তারপর চাকরি করতাম, তো 3 শিফট ডিউটি করি। কিছু কমেন্টস নেওয়ার কথা ছিল। জি হ্যাঁ অবশ্যই। জি যেটা বলছিলাম, আমি তখন ডিউটির ফাঁকে ফাঁকে আমি পত্রিকা পড়তাম এরকম যে আসলে সবসময় পড়া হয় এরকম না, সাপ্তাহিক পত্রিকা পড়তাম এই কারণে যে চাকরির খবর পাওয়া যায়, চাকরির খবর যেটা ওটাও নেই। তো আরেকদিন হুট করে মনে পড়লো যে এমনি একটা যুগান্তর পত্রিকা নেই, যুগান্তর পত্রিকাটা নিলাম, নেওয়ার পর আমাদের স্পন্সর দেয় না, মানে কোন একটা পত্রিকা নিলাম, তাই তো? কোন একটা পত্রিকা। ওকে সরি। আচ্ছা গুরু, আজকে গেস্টের সম্পর্কে, মানে আজকের এই পুরো আয়োজনটা আসলে কি হতে যাচ্ছে আমি জানি না। তো আমাদের একজন গেস্টকে আমরা ফিক্স করেছিলাম কালকে, তো কালকে ওই গেস্ট আসলে আমাদেরকে ক্যান্সেল করেছে, কারণ তার কোনো একজন আত্মীয় হয়তো কোনো অসুস্থ বা কিছু, যার কারণে আমরা ইমার্জেন্সি ভিত্তিতে আসলে আমাদের এই আজকের তানজিলকে আমরা কনফার্ম করেছি।
যে নামগুলো বলা হচ্ছে তারা অনেক বিখ্যাত, কিন্তু তারা তো আমাদেরকে স্পন্সরশিপের মানি দেয় না। তো বিনা কারণে তাদেরকে আমাদের এখান থেকে কমিউনিকেট করার কোনো যৌক্তিক কারণ আছে বলে আমার মনে হয় না। তো কোনো একটা পত্রিকা, তারপর সরি গুরু, আমি জানতাম না, নেক্সট টাইম আর এভাবে হবে না। একটা পত্রিকা নেই, যে কোনো একটা পত্রিকা নেই, নেওয়ার পরে পত্রিকাটা পড়ি, ভালো লাগতো, পত্রিকা পড়তাম, পত্রিকা পড়াটা আমার খুব ভালো লাগা, বড়দের কাছ থেকে শিখা। তো পত্রিকা পড়তে 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 দেখলে অনেক নিউজ পাইছি, তার মধ্যে শেষ একদম লাস্টের দিকে হচ্ছে যে ওখানে দেখা যাচ্ছে যে পাত্র পাত্রী চাই, এবং কি পাত্র পাত্রী চাই বা পাত্র পাত্রী চাই, এরকম করে নিউজ বা বিজ্ঞপ্তি দেওয়া আছে। সাথে দেখা যাচ্ছে যে ওখানে আবার যোগাযোগ করার জন্য ফোন নাম্বার বা অন্যান্য আদার্স নাম্বারগুলো দেওয়া আছে, ওখান থেকে নক করলে বা ফোন করলে কথা বলা যাবে, ওনারা যেটা বলছেন। সো আমি ফোন এর আগে কখনো দেই নাই, দেওয়ার অতটা ইয়া ছিল না। তারপর হঠাৎ মানে পাত্র চায় যে কমিউনিকেশন, এটা শুধুমাত্র ওই পত্রিকা না, বিভিন্ন পত্রিকাতে থাকে, ওখান থেকেই কমিউনিকেট করার চেষ্টা। জি জি, ওখান থেকে। বাট তানজিল, তোর এই বিয়ে করার যে এত আগ্রহ করতে, মানে মৌসুম টিমের কারণে নাকি অন্য কোনো বিষয়? না, মূলত হচ্ছে যে তোকে দেখে মনে হচ্ছে তানজিল, তোমাকে দেখছি যে অনেক পরিচ্ছন্ন জীবনযাপন করেছো, টুকটাক হাঁটা, এক্সারসাইজ এগুলোও করেছো বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, শিওর। কি খাইলে স্বাস্থ্য ভালো থাকে সেগুলো খেয়াল রেখেছো, রাইট? হ্যাঁ, তা করতে পারি নাই না, দেখে মনে হচ্ছে। তো বিয়ে করার এই ভারী ভারী ফিলিংস কোত্থেকে আসলো বাপ, যে কারণে পাত্র চায়ের ওখানে কমিউনিকেশন করার ফিল আসলো? গুরু, এটা হঠাৎ করেই হয় আসলে, আমি বুঝি না, হয়তো বা এটা একটা বয়সের সমস্যা অথবা শারীরিক ইন্টেনশন, সেটা আমি বলতে পারবো না। ওকে, তারপর তো ওখান থেকে নক করলাম এক নাম্বারে, পাত্রী চাই। হ্যাঁ, ওখান থেকে নক করলাম, দেখলাম যে উনি হচ্ছে যে আবার কি এখানে একটা বলি যে ওনারা সুন্দর করে দিয়ে রাখে যে আমেরিকার সিটিজেন, হ্যাঁ, ওখানে হচ্ছে যে অস্ট্রেলিয়ার সিটিজেন। ওই বোধ থেকে নাকি নিজের যে তাগিদ সেখান থেকে? উনি মূলত ওটা থেকে না? হ্যাঁ, ওটা থেকে। তুই ঢুকিস না এখন, মানে কোন বোধ থেকে ওখানে যাওয়া নাকি নিজের যে ফিল সেখান থেকে? জি না, ওখানে যাওয়া। হ্যাঁ, যাই হোক, এখানে এইভাবে ওনারা সুন্দর করে বিজ্ঞপ্তিটা দেয়, মানে আপনি যদি দেখেন যে এটা বলবেন না যে আসলে ফল্ট কি। আমি বহুত দেখছি, আমিও চান্স নিয়েছি, ফোন দিইনি। ট্রু কর্নারে যদি বাইর করে ফেলে যে লাভ অফার দিচ্ছে, এই ভয়ে ফোন দিইনি, বাট আমিও চান্স নিয়েছি কয়েকবার। ওকে, তারপর আমি ট্রাই করলাম একবার, দুইবার, তিনবার, মানে যে কয়টা নাম্বার আছে আমি প্রত্যেকটা নাম্বার ট্রাই করছি। ট্রাই করার পর কোনো সাড়া পাই নাই। তো হঠাৎ করে আবার দেখা যাচ্ছে একদিন পর অন্য একটা নাম্বার থেকে আমাকে ফোন করছে। তো আমি পত্রিকাটা হারাই ফেলছি। আমি তো সাধারণত পত্রিকা পড়ার পরে এটা রাখা হয় না, আমরা যে কোনো অন্য কাজে ব্যবহার করি। তো সেভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমাকে ফোন দিল একদিন পরে যে আপনি কি এই নাম্বার থেকে আমাদেরকে ফোন করছেন, ওই কি নক করছেন? আমি হ্যাঁ। তো উনি একটা মেয়ে ফোন করছে, তো উনি ফোন দিয়ে বললো যে এই আপনি কি এটা সম্পূর্ণটা দেখছেন বা পড়ছেন কিনা? আমি হ্যাঁ, অবশ্যই দেখছি এবং পড়ছি, তো আমি আপনার সাথে কথা বলতে চাই। কিভাবে কথা বলবো? তো উনি বলতেছে যে আপনি কথা বলবেন। হ্যাঁ, অবশ্যই কথা বলেন। সো বিষয়টা হচ্ছে যে আমি ওনাকে ফোন দিই, তারপর এই কথা বলে ফোন কেটে দিই। কেটে দেওয়ার পরে উনি আবার আমাকে ফোন ব্যাক করে। আমি এতটা বুঝতে পারি নাই। আর আমি সাধারণত যারা দেখতেছে আমার পরিচিত সবাইকে বলবো যে আমি কিন্তু ওই সময় একটু, মানে এখন আমার মনে হয় যে আমি একটু লাজুক টাইপ। আমার এতটা মানে মেয়েদের সাথে একটা কথা বলা বা একটা মিশা, উঠা বসা এরকমটা আমার মধ্যে নাই, বা আমি করতেও পারি না, কেমন কোনো আমার লাগে। যাই হোক, তো আমি ফোন দিলাম, পরবর্তী উনি ফোন ব্যাক করার পরে ফোন রিসিভ করলাম। রিসিভ করার পর উনি আমাকে আবার বলতেছে যে এই ব্যাপার, তো আপনি তো আমাকে কোনো কিছু জানাইলেন না, তো আমি এখন কি করবো? তারপর উনি আমাকে অন্য একদিন ফোন করার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পরবর্তী বলতেছি। ওনাকে আর মানে ডিরেক্টলি এখনই বললাম না যে আমি আপনার সাথে এভাবে দেখা করছি বা কথা বলছে। ঠিক আছে, উনি ফোন রেখে দিলেন। তারপর দিন দেখা যাচ্ছে অন্য একজন ফোন করছে। আমি তো ট্রাই করছিলাম যে এখানে যতগুলো ফোন নাম্বার ছিল মিনিমাম তো 5-7টা হবে, 8টা হবে, এরকম 10টার মতো।
প্রত্যেকটাতে ফোন নাম্বার পাওয়ার পরে আমি ট্রাই করছি। তো ট্রাই করলাম। মানে এই 10টা নাম্বার কি পেপারে দেয়া ছিল? হ্যাঁ, ওই পেপার, পেপারটাতে ওই যে পাত্র 10 চায়। নাম্বার। হ্যাঁ হ্যাঁ ওই পেপারটাতে দেওয়া ছিল। একটা মানুষের এত নাম্বার? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। না না না, একজন না, আচ্ছা, মানে বেশ এক একজন কয়েকজন। এক একটা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, বুঝতে বিভিন্ন পাত্র চায় তার, বিভিন্ন পাত্র চাই। হ্যাঁ, ওইরকম আর কি। একটা পাত্র নিবা দেখবা তো। তো আমি বললাম এত পাত্র ছড়াছড়ি কেন এই পত্রিকার মধ্যে, এখানে কি আছে আমার দেখার আছে একটু। তো আমি পরবর্তীতে একজন বলতেছে যে এরকম এরকম, তো আপনি যদি কথা বলছেন এবং কি যদি আমার সাথে দেখা করতে চান তাহলে এই কথা হবে বা এই কাজ হবে। তারপর আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তো আপনার আমাকে যে এই কাজটা করাচ্ছেন বা হবে, এটা কিভাবে কি আমি তো জানি না বা বুঝি না, হঠাৎ করে এইভাবে। তো উনি বলতেছে যে এর সিস্টেমটা হচ্ছে, আমি মেয়েটার নামটা বলি, মেয়েটার নাম হচ্ছে আফরোজ। আফরোজ নামটা খুব সুন্দর। ঠিক আছে, আমরা আর কিছু শুনবো না ওনার ব্যাপারে, আর ডিটেইলস বলেন না। আমাদেরকে যারা দেখে, হ্যাঁ আমাদেরকে যে যারা যারা দেখে তারা অনেক স্মার্ট, সবাই খুঁজে বের করে ফেলবো, আমরা আসলে ওই জায়গাটা চাচ্ছি না। হ্যাঁ, তারপর ওই মেয়েটা দেখতে খুব সুন্দর। সো উনি আমাকে ফোন করে বললো এরকম এরকম। তা আমি কথা বলতে ফার্স্ট টাইম ভালোই লাগছে, যে না আসলে হয়তো বা এটা রিয়েলি হইতে পারে। তো এরকম আমি মনে করার পরে আমি ওনার সাথে যোগাযোগটা করি। যোগাযোগ করার মানে ক্ষেত্রে যেটা হচ্ছে, মানে ওনার সাথে কথা বলার পরে উনি বললো যে এই করতে হবে, যে আমাকে আমি তো অস্ট্রেলিয়া থাকি, সো অস্ট্রেলিয়া থাকি, তো আমি বিয়ে করার পর আমি আপনাকে নিয়ে যাব। তুমি না না, ও বলতেছে আমাকে, মানে ও আমাকে এভাবে বলতেছে। তোমার তো মেয়েতে ফোকাস নাই, ফোকাস তো দেশে, কোন দেশে যাবা সেখানে। আমি কোন দেশে যাব? হ্যাঁ, তারপর মানে এভাবে ফ্রি যে বিদেশ যাওয়া যায় বা ভালো কোন কান্ট্রিতে পৌঁছা যায়, এর আগে আমার জানা ছিল না, ফার্স্ট টাইম জানলাম আর কি। তারপর So, ইন্টারেস্টিং। হ্যাঁ ইন্টারেস্টিং অবশ্যই। তারপর উনি বলতেছে এত ইন্টারেস্টিং বিয়ে করছো দেখে বাড়ি মারলাম না, এত ইন্টারেস্টিং। আচ্ছা যাই হোক, তারপর উনি বলতেছে যে আমি অস্ট্রেলিয়া থাকি, আমি অল্প কিছুদিন সময় নিয়ে আসলাম এখানে, সো আপনাকে এই সময়ের ভিতরেই আমার সাথে যেতে হবে। অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া কোন না, ছাগল নাই না, অস্ট্রেলিয়া। চল চলে যাই, আমরা অস্ট্রেলিয়া চলে যাই। আচ্ছা, তো আমি বললাম অস্ট্রেলিয়া চলে যাব, এটা কিভাবে সম্ভব? তখন তো করোনা মানে চলতেছে, কন্টিনিউ চলে, এটা কিভাবে সম্ভব? তো উনি বলতেছে যে সম্ভব কিনা সেটা আমি বুঝবো, আপনাকে এতটা বুঝতে হবে না। অস্ট্রেলিয়া চলো। ভেরি কনফিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু আমার কথা হ্যাঁ বললেন অথবা না। হ্যাঁ বললে অস্ট্রেলিয়া, হ্যাঁ বললে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে আমরা কিছুদিনের মধ্যেই। হ্যাঁ, তারপর যাই হোক, সো আমি ওনাকে বললাম হ্যাঁ ঠিক আছে, তো আমি তো এইভাবে যেতে পারি না বা এভাবে করতে পারি না, তো আমার কিছু কথা আছে, সেই কথাগুলো আমি ফোনে কিছু বললাম, আর বাকিটা আমি আপনার সাথে সরাসরি কথা বলে এবং দেখা করে বলতে চাই, মিট করতে চাই। তা উনি বললো হ্যাঁ, তা কবে আসবেন সেটা বলেন। আমি বললাম কবে আসবো আপনার সুবিধার্থে বলেন। আমি বললাম ওনাকে যে আপনার সুবিধার্থে আপনি বলেন যে কবে আমাদের দেখা করলে সময়টা বেটার হয়। উনি বললো যে আমাকে একটা সময় দিল, 5 দিন 6 দিনের মতো সময় দিল, যে আপনি অমুক দিনে আসেন এত তারিখে। ফার্স্ট টাইম দেখা করি, আমার কাছে টাকা নাই। টাকা তো থাকবে না, আমার কাছে টাকা নাই, কারণ টাকা নাই। আমি তো কি করবো এখন? আমার একটা বন্ধু আছিল, ওর কাছ থেকে কিছু টাকা ধার নিলাম, যে বন্ধু তুই আমাকে কিছু টাকা দে। কত টাকা? আমি ধার নেওয়া টাকাতে তো ওই ফার্মগেট থেকে কাউন্ট বাজার যাওয়া যায়, বাট অস্ট্রেলিয়া যাওয়ার জন্য না না, মানে দেখা করতে যাওয়ার ও জন্য। আচ্ছা, দেখা আমি মানে এইভাবে করে বলছেন যে দোস্ত তুই দে, আমি তো অস্ট্রেলিয়া যাবোই, হ্যাঁ তোকে বড়লোক বানাই দিব, দিয়ে দিব। হ্যাঁ, তারপর? তুই এই টাকার মানে চিন্তা করিস না, আমি তো আছি। আমি তো আছি। ওইরকম আর কি, ওকে একটু বললাম। তো উনি বলতেছে তুই আমার সাথে মানে ফানি। আমি বললাম না রে ভাই, ফানি না, আমাকে দে, তুই টাকাটা দিয়ে দেখ না তোর কি হয় বা আমার কি হয়। আমি কত যাচ্ছি দেখ। হ্যাঁ হ্যাঁ, তুই দেখ, তোর তো দেখার সময় আছে, অপশন আছে। তো আমি ওর কাছ থেকে টাকা নিলাম, আমার কাছে টাকা নাই, হয়তো বা সামথিং কিছু টাকা ছিল, 100-150 টাকার মতো টাকা ছিল ওর কাছ থেকে। ডিম ডাম বিক্রি করে, পেপার বিক্রি করে যেটা হয়। ওকে, তারপর হচ্ছে যে আমি ওর কাছ থেকে টাকা নিলাম, টাকা নেওয়ার ওর কাছ থেকে নিলাম 3000 টাকা, কারণ ওখানে আমি যাবো, ঢাকা আসবো, আবার আমাকে ব্যাক করতে হবে
ওইখানে, মানে একদিনে আমি এখানে থাকবো না, থাকলে হোটেলে স্টে করলে আমাকে আরো খরচ মানে বহন করতে হবে। তো আমি এখান থেকে আবার চলে যাব। ওনাকে মানে ওনার সাথে মানে দেখা করার জন্য আমি বের হয়ে গেলাম। তখন তো ছিলাম সিলেট, তখন সিলেট হচ্ছে যে এখনো যে কাউন্টার, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে একটা উনি আমাকে বলতেছে যে ভালো একটা সার্ভিস নিন। আমি যার সাথে দেখা করব উনি আমাকে বলতেছে যে খুব ভালো একটা সার্ভিস নিন। সার্ভিস মানে কি ভালো গাড়িতে উঠতে বলছে? হ্যাঁ হ্যাঁ, ভালো গাড়িতে উঠতে বলছে। সেটা বলবা, সার্ভিস বলতে কি বোঝাচ্ছে আমি তো বুঝিনি। আমি তো বললাম যে সার্ভিস তো এটাও হয় যে আমাকে আজকে আসার সময় এক ভদ্রলোক আমাকে বাথরুম করার জন্য সার্ভিস দিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছিল, সেটা দারুণ ছিল দেখার জন্য, বাট গন্ধর জন্য খুব জঘন্য ছিল। সার্ভিস বলতে আমি প্যাচ খেয়ে গেছি। মোট কথা ভালো একটা গাড়ি নিয়ে, ওকে ভালো একটা গাড়ি নিন। ওকে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ভালো একটা গাড়ি নিও, আমি আসতেছি। তো গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠছি। সাধারণত ঢাকা আসলে মনে করেন যদি আমরা রাত্রে আসি তাহলে সকালবেলা নামা যায়, কোনো সমস্যা হয় না, সবকিছু দেখা যায় বা বোঝা যায়। আমি রাত্রে গাড়িতে উঠলাম। রাত্রে গাড়িতে ওঠার পরে আমি সকালে 5টা বাজে আমি বললাম যে কোথায় নামবো। উনি বলতেছে আমাকে যে আপনি নামবেন হচ্ছে গাবতলী নামবেন। গাবতলী নাইমা যে ওয়েলকাম বাস পাওয়া যায়, সেই বাসে করে আপনি চলে আসবেন নবীনগর স্মৃতিসৌধের এখানে। আমি ওকে ঠিক আছে। তো আমি পেপারে পত্রিকা দেখে এভাবে রিস্ক নিচ্ছ? হ্যাঁ, মানে পাত্র চায়ের যে পত্রিকা অনুযায়ী যাচ্ছ। ওকে, নবীনগর চলে গেলে তারপর? আমি নবীনগর চলে আসলাম। নবীনগর আসার পরে যা হচ্ছে যে আমি তো 5টার সময় চলে আসলাম, নবীনগরে এসে পৌঁছলাম 5:30 বাজে। ওনাকে ফোন করলাম যে আপনি কোথায়। আমি তো হাজির। 5:30 ভোর 5:30? হ্যাঁ, ভোর 5:30। সে তো জেগে আছে। মানে উনি রাতে হয়তো বা 2-1বার ফোন করছিল। যাই হোক, 5:30 ফোন দিলে তখন কি বলছে? ওনাকে ফোন দিলাম যে আপনি আসেন। আমি তো আসলাম এখানে। আসেন, মেয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ, 5:30 সময়। হ্যাঁ হ্যাঁ, তুই তো জবর বিখ্যাত রে বেটা। হ্যাঁ, তারপর? আচ্ছা, মানে আমি ওনাকে তো বলতে হবে যে আমি অবশ্যই এখানে আসলাম, ফাইনালি জানাতে হবে না, আমি সেটা ওনাকে বললাম। তারপর উনি বলতেছে যে ঠিক আছে আপনি এখানে থাকেন, আমি রেডি হচ্ছি। এসআই সায়েম আহমেদ বলেছেন তানজিল এই ঘটনা আমি জানলাম না। তানজিল 5:30 সময় মেয়ে বলতেছে আসতেছি? জি। কোথায় জন্ম তোর? কি কারণে বিখ্যাত তুই? আমি যে ব্যায়াম করে যে বাইসেপ বানাইছিলাম, এই কোন কাজে লাগবে কবে? গুরু বাইসেপটা একটু দেখায় দেন তো মানুষকে। এই মানুষজন এই 5:30 সময় বলতেছে ওই মেয়েটা রেডি হচ্ছে, আমি আসতেছি। ও বাই দ্য ওয়ে, আজকে কিন্তু গুরু হাফ হাতা পড়েছে, বাইসেপ দেখা যাচ্ছে কিন্তু। 5:30 সময় মেয়েটা বলতেছে আসতেছি? সিরিয়াসলি 5:30 সময়? তুই আসলে সুন্দর অনেক। তারপর উনি বলছে যে আমি আসতেছি, আপনি ওয়েট করেন। ওকে, আমি আসি। সো আমি 5:30 পৌঁছলাম। উনি বলতেছে আমি আসতেছি। তা আমি সারা রাত্রে ঘুমাই না গাড়িতে তো ঘুম হয় না। তো আমি কি করলাম, ওই স্মৃতিসৌধের ভিতরে ঢুকা আমার খুবই ঘুম পাচ্ছে। আমি জানি উনি কি আমার ফোন দিবে, নিশ্চিত ফোন দিবে উনি আসলে পরে। তখন আমি ভিতরে ফ্লোরে এই রাস্তা রোড আছে না, রোডে মানে আমার ঘুমের এত প্যারা। আমি এর আগের দিন তো ডিউটি করছি শিফটে 2টা থেকে 10টা। সো ঘুম হয় নাই, রাত্রে ঘুম হয় নাই। ভিতরে ঢুকে আমার কাছে শুধু জাস্ট একটা রুমাল ছিল, রুমালটা বের করে মাথার নিচে দিয়া শুইলাম স্মৃতিসৌধের এখানে। ঘুম আসলো তোর? হ্যাঁ, আমার ঘুম অটোমেটিক চলে আসলো। কিভাবে যে ঘুম আসলো আমি বলতে পারবো, মানে বুঝতে পারলাম না। আচ্ছা, প্রবাবলি আপনি অনেক টায়ার্ড ছিলেন। প্রবাবলি একটা মেয়ে আসবে, আমাদের জীবনেও ঘুম আসতো না। তারপর যাই হোক, সো এখন আমি ঘুমাচ্ছি। আমি 1 ঘন্টা আমার ঘুম হয়ে গেছে, 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, তাও উনি আসে না, আমাকে ফোনও করে না। ঘুম থেকে উঠে দেখি আমার ভাবছি মনে হয় অনেকগুলো ফোন দিছে, বা মানে কই জানি চলে গেছে, বা আমার সাথে দেখা করবে কিনা এরকমটা। ফোন হাতে নিচ্ছি, একটা ফোনও নেই, আমাকে একটা ফোনও দেয় নাই। তার মানে উনি আসে নাই। আমি ওনাকে আবার ট্রাই করলাম যে আপনি কোথায়। উনি বলতেছে যে হ্যাঁ আমি। জি, ওইটা কখন, কয়টার সময়? আমি ওনাকে ট্রাই করলাম 7:30 8টার দিকে। মানে ঘুম থেকে উঠে মানে আমার প্রচুর ঘুম হয়েছে। কেমনে ঘুম আসে? একটা মেয়ে আসবে, ভেরি কাইন্ড অফ এক্সাইটমেন্ট। আচ্ছা, যাই হোক, তোর ঘুমালো, 7:30 উঠলো। হ্যাঁ, উঠে গেলে আবার ফোন দিলি। আমি ওনাকে আবার নক করলাম যে আপনি কোথায় আছেন। তো উনি বলতেছে যে আমি এই তো বের হচ্ছি। বাবা এটা কতক্ষণ? সাজমল্লারে ব্লক করে দে না, বলতেছে এবার বাড়ির ঠিকানা দেন। ওকে, তারপর বললাম যে বাবা এটা কতক্ষণ?
কতক্ষণ বের হচ্ছেন আপনি? আমি কিন্তু এখানে 5:30 পৌঁছলাম। এভাবে কনফিডেন্টলি বলতে পারছো তুমি? কেমনে আমরা বলতাম একটা মেয়েকে? ওকে, তারপর উনি বলতেছে যে এই যে বের হয়ে যাচ্ছি আমি, আপনার সময় হচ্ছে এখন তো প্রায় 8টা বাজতেছে, 8:30 হায়েস্ট 9টা। না আসলে? যদি না আসেন তো আমি এখান থেকে বের করবো। আমরা পারতাম না, আমার দ্বারা সম্ভব না, অস্ট্রেলিয়া আমি চলে গেছি অলরেডি। তারপর উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি রাগ করবেন না, আমি তো এই বের হয়ে যাচ্ছি। আমি ঠিক আছে, রাগ তো ওই সময় করি না, এখনো করবো না, তো আমি অপেক্ষায় আছি, আপনি দিয়ে কতক্ষণে আসেন। না হ্যাঁ, তখন দেখি উনি 8:30 সামথিং বাজে হাজির। মানে কোত্থেকে আসলো আল্লাহ জানে, ভালো এত অল্প সময়ের ভিতরে। কেমন লাগলো দেখে? দেখলে খুব ভালো লাগলো আমার। বল, একটু ব্যাখ্যা দে। আসলে উনি ড্রেসটা খুব সুন্দর ড্রেস পরছে। তখন ঘুমাইছিলি? না, ঘুম তো তখন শেষ। ব্যাখ্যা দাও তানজিল, কিরকম ওই যে আসতেছে 9টার সময়, কেমন লাগলো দেখে? একটু দেখতে আসলে খুব ভালো লাগছিল। যেমন ব্যাখ্যা দাও না। ব্যাখ্যা হচ্ছে যে আসলে মেয়েটা খুবই স্লিম। স্লিম? হ্যাঁ, খুবই গায়ের রং ফর্সা। ফর্সা মানে সুন্দর? সুন্দর। কে বলছে এটা? আচ্ছা যাক, ওইটা ফর্সা ছিল। তারপর তো আসার পরে আমি ফর্সা আর বল। মানে দেখতে কেমন একটা আর ডিটেইলে গজ দাঁত আছে, ঘুম থেকে উঠে সুন্দর। তারপর আসার পর না খুবই সুন্দর, কোন গজ দাঁত বা এটা এগুলো নাই। গজদার সুন্দর গজদার মানে সুন্দর। ওইটা মানে ফর্সা একটা মেয়ে, স্লিম। স্লিম কি ধরনের ফর্সা। পোশাক পরেছিল? পোশাকটা ছিল লাল জামাটা, আর লাল জামাটা আমার খুব। তুমি যখন দেখছিলে কিভাবে? ঘুম থেকে ওঠার পরে দেখলে এরকম? না, ঘুম থেকে ওঠার পর না, আমি তো একটু ফ্রেশ হয়ে ফোন করছি। তো আমি একটু বাইরে গেলাম, মানে সুদের থেকে একটু বাইরে গেলাম, রাস্তায় এসে ফোন দিলাম। তখন দেখছো যে হেঁটে আসছে, উনি আসতেছে সুন্দর করে। কেমন লাগছে তখন ফার্স্ট টাইম যে এই মেয়েটাকে? আমার কি মনে হয়েছে, ফিলটা কেমন? না, তখন ভালো লাগছে। এই মেয়েটার সাথে আমি অস্ট্রেলিয়া যাব। অস্ট্রেলিয়া যাবো এরকম ফিলটা কি আসছে? ফিলটা হ্যাঁ আসছে, সত্যি সত্যি আসছে। তাই? তারপর হাইট টাইট তোমার মতোই? না, আমার মতো হাইট না, আমার মতো তুমি এবার অত লম্বাও না, বাট আমি বলতেছি যে কাছাকাছি ম্যাচ করে, মোটামুটি ম্যাচ করে। ওকে, তারপর সো উনি, আমি তো চিনি না। বনি আমিন আমাদের লাইভ দেখছেন, মারিয়া ফারিয়া লিখেছেন আজকের গল্পটা অনেক ভালো লাগছে, রোমানিয়া থেকে এই প্রথম আপনার লাইভ দেখছি। দিন ইসলাম আছেন, প্রিয়তমার মতো বল বেটা, শাহিন আলম বলেছে। আচ্ছা হ্যাঁ বল। আমার ফ্রেন্ড শাহিন আলম। হ্যাঁ, এই জন্য বললো যে আপনি মেয়েটার এক্সপ্লেনেশন আপনি বলবেন যে আপনার প্রিয়তমার মতো, এরকম করে বলেন। ঠিক আছে। লম্বা কমেন্টসটা কিসের? একটু উপরে যেত। তো আজকে অতিথির মুখের হাসিটা অনেক ভালো লাগে। তারপর দেখি আর উপরে লম্বা এটা কি? কমেন্টটা, ভালোবাসা অবিরাম 2012 সাল থেকে গুরু এতে স্বামীর সাথে আছি। তারপর উনি আসলো, আসার পরে উনি ওই দূর থেকে আসতেছে এদিকে, আর আমি ওনাকে আবার ফোন করছি যে আপনি কোথায়। উনি বলছে যে আমি আর সামনে। তো আমি বললাম আপনার গায়ের ড্রেসটা কি? একটু পারমিট করো। সো তারপর ওই যে আপনার প্রিয়তমার মতো করে বলতে হবে, প্রিয়তমার মতো করে বলতে হবে। উনি আসতেছে হেঁটে হেঁটে, আমি ওনাকে ফোন করলাম যে আপনার গায়ে কি ড্রেস আছে, ওরকম করে বললাম। উনি বলতেছে যে হ্যাঁ আপনার আমার গায়ে কি ড্রেস আছে না আপনার গায়ে কি ড্রেস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি এর মধ্যে ফোকাস করতে হবে, ফোকাস করতে হবে, ওইভাবে বললাম। সো উনি বলতেছে যে আমার। তারপর বলেন, শান্ত একটু কথা বলি। হ্যাঁ বলেন। আচ্ছা, তো উনি বলতেছে যে লাল একটা ড্রেস আছে, আমি ওরকম করে হাঁটতেছি বা এরকম করে আসতেছি। ঠিক আছে, আমি আপনাকে দেখছি, আপনি আসেন। তো উনি বলতেছে যে আমি আপনাকে দেখি নাই, তো আপনি ওভার ব্রিজের উপর আসেন, ফুট ওভার ব্রিজের উপর আসেন, আমি ওখানে দাঁড়ানো আছি। ওকে ঠিক আছে। ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে উনি বলতেছে যে আমরা এখানে না, আমরা একটু রেস্টুরেন্টে যাই, ভালো হলো? হ্যাঁ, দেখা হয়ে গেছে এখন। এই যে কি বলতেছে তোরে দেখে? তো আমাকে দেখে বলতেছে যে আসলে আমরা এখানে কথা না বলি রেস্টুরেন্টে যাই নাকি? রেস্টুরেন্টে যাই, শুনি অথবা ওর এক্সপ্রেশন কেমন ছিল? ওর এক্সপিরিয়েন্সটা আসলে ওই রকমই ছিল যে আসলে আপনি আসছেন, আপনি যে এভাবে আসবেন আমি আসলে মানে ভাবতেও পারি নাই, সত্যি সত্যি আপনি চলে আসছেন। আমি বললাম হ্যাঁ আমি আসছি। তো আর কিছু বলে নেই, মানে ফার্স্ট দেখাতে কোন রকমের ইমপ্রেশন থাকে না, ওইটা তো দেখে কি মনে হয়েছে? হ্যাঁ, দেখা ওরটা ও জানে, ওর কিছু কি মনে হচ্ছে আমি তো আমারটা জানি। আমার কাছে তো সব ভালোই লাগছিল। কিছুই ওই ধরনের কোনো প্রকাশ করেনি? না ওই ধরনের মানে একটা সিট বা একটা ওই ধরনের একটা কিছু অসম্ভব, মানে দেখে কেউ বুঝবেই না। আচ্ছা যাই হোক, তারপর রেস্টুরেন্টে যাওয়া। সো পাশেই জয় রেস্তোরাঁতে গেলাম। ওখানে যাওয়ার পরে আমরা একটু
খাওয়া দাওয়া করলেন? খাওয়া দাওয়া বা লাঞ্চ টাঞ্চ করার পরে কথাবার্তা এখানে হয়েছে মোটামুটি। তো উনি বলতেছে যে বিল কে দিছে এটা আপনি? বিলটা আমি দিছি। না না না, বিলটা আমি দিছি গুরু। আচ্ছা হ্যাঁ, ঠিক তারপর? আছে, বিলটা আমি দিছি। যাই হোক, তো খাইতে খাইতে মানে কথা ওনার সাথে যা বললাম আমি, হ্যাঁ, ওকে বললাম যে আসলে আপনি যে আমাকে এভাবে নিয়ে যাবেন বা এই যে একটা মাধ্যম আপনার, এটা কিভাবে সম্ভব আসলে, মানে কতটুকু ফেয়ার আসলে কি না। উনি বলতেছে যে আমাকে দেখে কি এরকম, অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া নিয়ে কথা। হ্যাঁ অস্ট্রেলিয়া যাচ্ছি আমি। তোর ধান্দা তো ওখানে আদাবড় যাবি না, তুই অস্ট্রেলিয়া কামরাঙ্গি চড় যাবি না, শুধু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যাবো। খাওয়ায় দাওয়ালি সব ঠিক আছে, পানি খাওয়ার আগেই বললি অস্ট্রেলিয়া আপনি কিভাবে নিয়ে যাবেন? তুই একটা মাল রে বেটা। হাত দেন গুরুকে। আচ্ছা, গুরু, পানি খান। ওকে, তারপর সে যাই হোক, তো ওনার সাথে কথা বললাম। কথা বলার পরে ওই প্রশ্ন উত্তর কি দিল, অস্ট্রেলিয়া কেমনে নিয়ে যাবেন? উনি বলতেছে হ্যাঁ অবশ্যই যাবেন, আপনি যাবেন না কেন, আপনি আমার হাজবেন্ড হয়ে যাবেন। আহ, ওরা বলতেছে যে আসলে আপনি আমার হাজবেন্ড হয়ে যাবেন, যাবেন না? অবশ্যই যাবেন। বাহ, 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 বাহ। সেখানে আমি থাকি, আমার ফ্যামিলি থাকে, আমার পরিবার থাকে। তো আমি বললাম যে আপনি হুট করে এই সিদ্ধান্ত কেন নিলেন? আপনি তো, আপনার কি বিয়ে হয় নাই? ওনাকে বললাম, বলার তো ইচ্ছে যে আপনার কি বিয়ে হয় নাই? উনি বলতেছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরও আমার হাজবেন্ড মারা গেল। সরি, সো কিভাবে মারা গেল আমি জানতে চাইলাম। যে উনি বললো যে উনি ওখানে অস্ট্রেলিয়া থাকতেন, ওখানে আমরা ফ্যামিলি নিয়ে থাকি। হ্যাঁ, সো উনি খুবই মানে মদ্যপান করতেন অথবা এই ধরনের একটু নেশা টাইপ খুব প্রচলন করতেন। সো গাড়ি অ্যাক্সিডেন্টে উনি মারা গেলেন। মারা গেলেন। আহারে বেচারা। হ্যাঁ, তারপর? যাই হোক, এখন জানি না কথাটা সত্য কিনা, যদি সত্য হয় তাহলে অবশ্যই বেচারার, জিরো ইন দ্য আর্থ ওই মুভির সাথে মিলে যায় গল্পটা। ওকে, তারপর তারপর? হ্যাঁ। তো আমি শোনার পরে একটু শোকাহত হলাম। তো উনি বললো যে হ্যাঁ আমি এই জন্য আমি বিয়ে করতে চাই, আমার হচ্ছে যে অনেক ব্যবসা এখানে বাংলাদেশেও আছে। কার? ওনার। ও, তুই কিছু না, সব ও। না, আমার প্রিয় তোমার, মানে তুই জিরো, আমি জিরো। এটা মাল রে, তুই আসলেই মাল। তোর দাঁত, তোর ঠোঁট, তোর কথা, তোর বডি, আমার কাছে তুই একটা মাল। তোর সাথে হারায় যাইতে মন চায়। মেয়ে তো মেয়ে, আমি ছেলে মনে হচ্ছে যে শালা চেঞ্জ হয়ে হারায় যেত। এই রিহান, আপনার কমেন্ট গুলো পড়ে দিলাম। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকের এই গল্প নিয়ে আসলে আপনারা যারা শুনছেন আমাদের এই গল্প, আজকের গল্পটা আসলে ইন্টারেস্টিং। আপনারা তো অনেক কষ্টের কথা শোনেন, আজকের গল্পটা ইন্টারেস্টিং এবং এট দ্য সেম টাইম একটু প্যাথেটিকও বটে। চট্টগ্রাম এখন অস্ট্রেলিয়া, কি বলছে রে বাটপাটাকে? থাম, মিজান, আমি তো চোখে দেখি না, এক সেকেন্ড। মিজান আমার ফ্রেন্ড। তোর ফ্রেন্ড মিজান, তুই একদম পারফেক্ট ধরেছিস। তোর ফ্রেন্ড মানে ওর নাম হচ্ছে মিজান, এইচ এরকম something, জি right? জি জি। জান, তুই একদম পারফেক্ট ধরেছিস, আমিও পারফেক্ট মাল। ওখানে চোখ পড়েছে। মিজান, ভালোবাসা তোর জন্য। চট্টগ্রাম টু অস্ট্রেলিয়া। আলভি মহিম আর যে শান্ত আপু, আমার চট্টগ্রামের মেয়ে, আজকে প্রথম দেখলাম, কথাগুলো অনেক কিউট। না, আমি চট্টগ্রামের না, আমার বাড়ি হচ্ছে নবাবগঞ্জ। হ্যাঁ, যাচ্ছি গুরু আমরা তাহলে। সো আমি মাল আছে। ওনাকে বললাম যে উনি বললো যে এই। হ্যাঁ, তারপর ওনার সাথে কথা বলার পরে উনি বলতেছে এইভাবে মারা গেছে, so আমি বিয়ে করতে চাই। তো আমার বাংলাদেশে বড় বিজনেস, প্লিজ শেয়ার করো না। বিজনেস হচ্ছে যে অনেক মানুষজন সবসময় আমাদের সাথে থাকে, ঠিক বল না? তোর কথা তো অনেক কিছু সহজ হয়ে যায়। আমি এত কাব্য করার পরও মানুষ বুঝে অথবা বুঝে না। দেখ, তুই এত ইজি গোয়িং পারসন, বাট তোর জন্য মানুষ কত পৃথিবী সহজ করে দেয়। আমি জানি না তোর কি কারণে, তোর ঠাই মোটা এই কারণে, অথবা তোর চেহারার মধ্যে একটা মিষ্টতা আছে সেই কারণে, তোর দাঁতগুলো অনেক পরিষ্কার সেই কারণে, যে কোনো কারণেই হোক। তুই একটু বলে দিত যে সবাই শেয়ার করুক, করে না যেন, এবং হাজার খানেক মানুষের এক্স্যাক্টলি এই মুহূর্তে 1000 যদি থাকে 1000 মানুষই শেয়ার করুক এবং মানুষের কাছে আমাদের ভালোবাসার কথা পৌঁছে দেখ। ঢাকা FM 90.4 এর কথা, নাহলে আমাকে তো বের করে দেবে এরা। এর জন্য আমি বলতেছি যে প্লিজ শেয়ার করো। নেওয়াজ জয়েন করে ফেলেছেন। আর নেওয়াজ, হ্যাঁ সেটাই। তুই দেখতেছিস যে তুই এবং তোর সহকর্মীরা অনেক কম শেয়ার করতেছে। এরা যদি কম শেয়ার করে, ফান করে বলি গোলাপ সমাজের কথা, আমার ওখানে যাইতে হবে। সো প্লিজ শেয়ার করে দাও, যাতে করে বহু মানুষের কাছে পৌঁছে যায় এই ভালোবাসার কথা। বেশি বেশি করে একটু শেয়ার করতে হবে। আমার ফ্রেন্ড যারা দেখতেছেন সবাই, আমি বলবো দয়া করে শেয়ার করেন, প্রত্যেকে শেয়ার করবেন, বেশি করে 15-20টা করে। হ্যাঁ, আর যারা অস্ট্রেলিয়া যেতে চান তারাও শেয়ার করেন। হ্যাঁ, আর যারা আমার মতো মানে সত্যি অস্ট্রেলিয়া যেতে চান, তারা প্রত্যেকেই বেশি করে শেয়ার করবেন। আচ্ছা, খাওয়ালি বিল দিল কি? বিলটা আমি দিলাম গুরু। আমার কেন বিশ্বাস এখনো হচ্ছে না।
যদিও শান্ত কোশ্চেন করেছিল, আমার আসলে বিশ্বাস হচ্ছে না। তুই এমন একটা মাল, তুই এমন একটা মাল না, যে মানুষ তোকে পাগলের মতো ভালোবাসে, তুই চুপচাপ বসে থাকবি শুধু, আর দিব্যি দেখবি আর মিচকে মিচকে হাসবি। আসলে বিল দিছিলি তুই? সত্যি। কম ছিল? কম না, কত? হারমি জয় 300 টাকার বিল হওয়ার কথা না। তাও তো ডবল পার্সেন্ট কত টাকা হচ্ছে, তাও তো 350, 400, 500। আচ্ছা মানলাম 500 টাকা, 500 টাকার উপরে। 550। তারপর বিল দিয়ে এখান থেকে উনি বলতেছে যে আমার বাংলাদেশেও বিজনেস আছে, সো ওইখানে যেহেতু আমি ফ্যামিলি থাকি, আমার বাবা নাই, বাবা মারা গেছে আরো আগে, সো এখানে আমার আম্মু থাকে। তো এখানে আমি বাংলাদেশে এখন আসছি যে 1 সপ্তাহ 15 দিন থাকবো। আমি এর মধ্যে আমি আমার আম্মুকে বলছি যে একটা পাত্র ঠিক করে আমি বিয়েটা করে চলে যাব। হ্যাঁ, অস্ট্রেলিয়া যাচ্ছি। আরে ফোন কল চলবে, হ্যাঁ বাপ ক্ষমা করে দে বাপ আমার। হ্যাঁ, তো উনি বলতেছে যে আমাকে 15 দিনের মধ্যেই আবার অস্ট্রেলিয়ায় ফিরতে হবে। সো আমি একা না, আমার হাজবেন্ডকে নিয়ে। হাজবেন্ড মানে মানে যাকে বিয়ে হ্যাঁ, করবে যাকে তাকে? যাকে বিয়ে হবে upcoming, বা হ্যাঁ। যার সাথে বিয়ে হবে তাকে নিয়ে যাবে। তো উনি বলতেছে যে আমি এর আগে কিছু মানুষের সাথে কথা বলছি। সহজ কোনো নাম নাই তোর? আমার সহজ নাম বলতে বিশ্বপ্রেমিক। You deserve it. You really deserve it. Exactly, you deserve it. হাসতে গিয়ে জিভা যেভাবে আলতো করে এই পাশে মারছস, শিরশির করতেছে আমার ভিতরে। তাহলে মেয়েদের কি অবস্থা? ইউ এক্স্যাক্টলি ডিজার্ভ ইট। তুই আসলে সারা বিশ্বভ্রমিক। তোর মতো মাল কানো কান খবর হবে না, কখন যে চোখের মধ্যে ঢুকে থেকে ওর মনের মধ্যে ঘর করে বসবে টেরও পাবে না সেই মেয়ে। তুই এরকম জিনিস, আর আমাদেরকে দেখে সন্দেহ করে, ভয় পায়। তুই আসলে বিশ্বপ্রেমিক। নিকনেম কি বিশ্বপ্রেমিক? আমি একটা কোর্স করছি, আমি এটা প্রেমের না গুরু, প্রেমের কোর্স না, হ্যাঁ। এটা হচ্ছে যে আমি যে জবটা করি। তোর সম্বন্ধে আমার জানতে খুব মন চাচ্ছে। প্রোগ্রাম একটু বামে থাকুক, আসলে জানতে মন চাচ্ছে। তুই চাললো একটা মাল। সো আমি 2015 সালে ট্রেনিং করি। তুই কি আমাকে খেয়াল কর, খুব মনোযোগ দিয়ে খেয়াল কর। জি, তোর আমাকে দেখে কি মনে হয় না যে এই লোকটা খুব চাল্লু টাইপের? সঠিক কথা বল। আমার চোখ মুখ সবসময় এরকম হয়ে থাকে। হ্যাঁ, খুব মনে হয় পাকনা, ধুরন্ধর, এরকম মনে হয় না? মানে খুব জ্ঞানী টাইপ। আরে জ্ঞানী বাদ দে। তোর কি আমাকে কোনোভাবেই মনে হয় বাই এনি চান্স যে সহজ সরল শান্ত টাইপ? এটা তো মনে হয় না, এটা তো মনে হয় না। আমি কি আন্দাজে বলবো, বলিস না। গুরু? না, আন্দাজি বলি, আমি বলবো না। হ্যাঁ, আমাকে দেখে তো এরকম মনে হচ্ছে না, সামনাসামনি বসে আছি। আমি আন্দাজি বলবো না। হ্যাঁ, আসলে আপনাকে দেখে শান্ত, নরমাল, নর্মাল। হ্যাঁ, নর্মাল মনে হয়। এই লাঠি দে তো। এরকম মনে হয় না আমাকে দেখে, কারো মনে হয় না। আমাকে দেখলেই ভাবে যে পাকনা, চাল্লু, আমার মনে হয়েছে যে ধুরন্ধর, শিয়াল টাইপ, এরকমই মনে হয়। বাট বিশ্বাস কর, তোকে বিভিন্ন অ্যাসপেক্ট থেকে, যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে শান্ত মিষ্টি মনে হয়। আর এই ফাঁকে তোরা যে কখন ঘর করে যাস টেরও পায় না মানুষ, কানো কান খবর হয় না। তোরা আসলে স্পেশাল। এনিওয়ে, তোর বন্ধু বান্ধব তো বলতেছে হ্যাঁ আমরা ছিলাম ওখানে, তারপর ওই মেয়ে বলতেছে যে বিদেশ যাওয়ার কথা। জি। তো আমি ওনার সাথে কথা হয় যে উনি বললো যে 15 দিনের ভিতরেই উনি আমাকে নিয়ে যাবে অস্ট্রেলিয়া। হায় হায় হায়। আচ্ছা, ঠিক আছে। So, উনি বললো যে আমি কথা বলছি অনেকের সাথেই, অনেকের সাথে মিট করছি, সো কাউকে ভালো লাগে না। সো আপনাকে ভালো লাগছে, সত্যি কথা যেটা। দেখা So, যায় তুঝে ইয়ার দিল মে বাজে গিটার। গা না রে, গা। আমি কেন গাবো? এটা তো ওকে দেখে ওর। So, উনি বলতেছে যে আসলে আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। সো এখন আপনার কি হয়, আপনার যদি কোনো অভিমত না থাকে তো আমি আপনাকে অ্যাকসেপ্ট করব। আমি বললাম ঠিক আছে। সো আমি আর একটু জানতে চাই আপনার ব্যাপারে, বা আপনার বিষয়টা হচ্ছে যে আপনি যেহেতু আমাকে বিয়ে করতে যাচ্ছেন, আমিও আপনাকে বিয়ে করে যাচ্ছি, তো আপনাকেও আমাকে জানতে হবে, এবং কি আপনাকেও আমার জানতে হবে, আমি আপনাকে জানতে হবে, ওরকম যে আপনি আমাকে জানেন আর আমি আপনাকে জানি। উনি বললো হ্যাঁ ঠিক আছে। তো আমি বললাম যে আপনি 15 দিনের ভিতরে যে বিয়ে করে নিয়ে যাবেন, সো এই যে বিয়ে একটা ব্যাপারটা কিন্তু আসলে বাবা খুবই মানে কঠিন ব্যাপার আমার কাছে মনে হয়, যে লাগতেছে এরকম খুবই সহজ না। কিভাবে হবে?
তো উনি বলতেছে যে সে একটা মেয়ে যখন একটা ছেলের কাছে বিয়ে বসে বা একটা ছেলে যখন বিয়ে করে, তো সেক্ষেত্রে তো অবশ্যই এটা সবকিছু স্বামী বহন করে, হ্যাঁ সবকিছু একজন স্বামী বহন করে। আয়া টুইস্ট আয়া। তুই তো 5:30 ঘুমাই গেছিলি বেটা। তখন বললাম যে না, আসলে আমার ঘুমটাই ভালো ছিল। আচ্ছা হ্যাঁ, তারপর আমি বললাম হ্যাঁ এটা কিভাবে হবে বা কত টাকার অ্যারেঞ্জ ব্যাপার স্যাপার। তো উনি বলতেছে যে আমাদের এত টাকার ব্যাপার না, সামথিং কিছু টাকা হচ্ছে যে 30-50 হাজার টাকা হলে হবে। 30 থেকে 50 হাজার টাকা হলে। এটা হচ্ছে আপনাদের প্রথম মিটিং এ আপনারা বলছেন? প্রথম মিটিং, আমাদের ফার্স্ট মিটিং এ এই কথা হয়। কারণ যেহেতু কথা আমি জন্যই বললাম বা বলে রাখলাম যে ডিস্টেন্সটা কিন্তু অনেক দূরে, কোথায় সিলেট আর কোথায় ঢাকা, মানে প্রতিদিন বা বাইরে ডে বাই ডে দেখা করার সুযোগ নেই। সো একবারই কথা বলতে হবে। আর যা বলি ফোনে ওনাকে বললাম, উনি বললো যে 50 হাজার টাকা হলে একটা বিয়ে হয়ে যাবে, মোটামুটি আলটিমেটলি বিয়েটা হয়ে যাবে। তাই আমি বললাম বিয়েটা হয়ে যাবে, আমার কাছে এত টাকা নেই। বলতে পারলি? আমি বলে দিছি, হ্যাঁ আমি বলে দিছি আমার কাছে তো এত টাকা নাই, তা আমি এত টাকা দিয়ে কিভাবে আমি অ্যারেঞ্জ করবো, আবার আপনাকে বিয়ে করবো, এটা তো আমার জন্য স্টাফ হয়ে যাবে। তো উনি বলতেছে যে যদি 50 হাজার টাকা আপনার জন্য স্টাফ হয়ে যায়, তো অস্ট্রেলিয়া যাওয়া হবে না। কোন দেশে হয় এইসব কথা? না আমি সিরিয়াসলি, কোন পৃথিবীতে হয় কনভারসেশন? অস্ট্রেলিয়া যাওয়া হবে না, ক্যান্সেল। সিরিয়াসলি বলছি, হেল্প কর। দেখতে পাচ্ছি গুলো, আমি কখনো পেপারে কোনো বিজ্ঞাপন দিই নাই, পাত্র চাই। তারপর ওনার সাথে কথা বললাম, 50,000 হলে বিয়ে হবে না, 50,000 কম হলে অস্ট্রেলিয়া যাওয়া হবে না, অস্ট্রেলিয়া যাওয়া হবে না, বিয়েটা হবে না। আমি বললাম তাহলে এখন কি করার, আমার তো কিছু করার নেই। হ্যাঁ আপনাকে তো খুব ভালো লাগছে। আমি বললাম ভালো লাগছে এটা তো বললেই হবে না, টাকা তো 50,000 নাই। আমার তো টাকা নাই, এখন তো হচ্ছে যে আপনার ম্যাটার হচ্ছে টাকাটা, মানে 2 মাল একসাথে যোগ হয়েছে। তারপর তো ওনাকে বললাম যে ওকে আমি চলে গেলাম, আপনার সাথে আমার হবে না, পড়বে না, আপনার সাথে আমার পড়বে না, আমি চলে গেলাম। পারলে এরকম ডিসিশন গুরু বলে দিলাম, চোখের মুখের উপরে বলে দিলাম। উনি বলতেছি যে আপনি চলে যাবেন। হ্যাঁ কি করার, আর তো কিছু করার নেই, টাকায় পোষাচ্ছে না, কারণ টাকা তো হচ্ছে না। আপনি হয় আমরা বলতে জান দিয়ে দেবো। আচ্ছা তারপর? আচ্ছা তো উনি বলতেছে যে এত টাকা যদি আপনি ম্যানেজ করতে না পারেন তো 10,000 দেন। না 10,000 টাকা না, আপনি 30,000 টাকা দেন, 50 বাদ দেন। আপনি 30,000 টাকা হলে দামাদামি চলতেছে, মানে গরু যেভাবে আমরা বিক্রি করি বা গরু কিনি ওইরকম। গরু না, গরু হ্যাঁ সরি, এটা রসচকার বাদ দেয়। ওকে তারপর গরু। তো এইভাবে কথাবার্তা হচ্ছে। আমি বললাম যে না এত টাকা তো আমার কাছে হবে না, 30,000 হবে না, আমার 30,000 হবে না। এখান থেকে যা, তুই পারছিস কেমনে এসব কথা বলতে? তুই ঠিক করছিস, আই আন্ডারস্ট্যান্ড, বাট পারছিস কেমনে এভাবে বলতে? আমার বলে যে জান শিকার, তুই 1 লাখ বললে 1 লাখ এসে কেমনে পারছিস? ওর মধ্যে বলে দিচ্ছিস? বলে দিচ্ছি সিরিয়াস। হ্যাঁ তারপর জানিস সেটা কেউ বলতে পারে না ছেলেরা, জানিস ছেলেরা অনেক নোংরা কিন্তু পারে না বলতে, বললি বলতে। আমি বলে দিচ্ছি সরাসরি, ধামাধামি করতেছিস। আচ্ছা হ্যাঁ, আমরা কিন্তু দেখতে দেখতে শেষের দিকে আসছি, গল্প কিন্তু শেষ করতে হবে। ওনাকে বলে দিলাম হ্যাঁ যে আমার কাছে এত টাকা হবে না, আমার কাছে টাকা নেই, আমি স্যালারি পাই হচ্ছে 13,050 টাকা। এটা কি সত্যি বলেছিলেন? মানে যেটা স্যালারিটা অ্যামাউন্ট যেটা বলেছেন এটা কি সত্যি? সত্যি সত্যি বলছি। আচ্ছা, ঠিক আছে, এইদিকে মানে এক কথায় যে আমার যা আছে আমি তাই সরাসরি বললাম। আচ্ছা ঠিক আছে, ওকে। ফেয়ার যেটা, উনি যে আমার সাথে এভাবে একটা ফল্ট করবে আমি ভাবতাম না। আচ্ছা তারপর তো আমি এই বললাম যে আমার স্যালারি 13,000 টাকা, আমি এত টাকা কিভাবে ম্যানেজ করবো? আমার 2,000 টাকা 2 মাসের স্যালারি দিয়ে তো আমার 30,000 টাকা হচ্ছে না, তো আমি সেক্ষেত্রে এত টাকা আমি কিভাবে অ্যারেঞ্জ করবো? গুরু আপনি বলেছিলেন পুরুষ কিসে নারী কিসে আটকায়, এই যে নাজমুল হাসান উত্তর দিয়েছে পুরুষ আটকায় অস্ট্রেলিয়ার ফ্রি ভিসা। ধন্যবাদ। বাট ওই ছেলে ওই অবস্থা, একটা সুন্দরী মেয়ে, সে জার্নি করে গেছে ওখানে, মেয়েটি আসছে, সেখানে যে এই ধরনের কথা বলতে পারছে আমি সত্যি অনেক অবাক হচ্ছি।
বাংলাদেশের পার্সপেক্টিভ আমার মনে হয় 95% ছেলে এই কথা বলতে পারবে না যে না 50 সম্ভব না, 30 না 20, কেউ পারবে না। আমি জান দিয়ে হলো করবো এরকম বলবে, পারুক আর না পারুক। তুই আসলেই মাল। হ্যাঁ, তারপর আমি ওনাকে বলে দিলাম। বলে দেওয়ার পরে আমি বললাম আমি এখন চলে যাই, আমার তো সময় হয়ে গেছে। কে বলছে? আমি বললাম। ছেলেরা কেউ বলে না চলে যাওয়ার কথা, যে সময় তো হয়ে গেছে, এবার চলে যাই। আর আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাকে। তোর ফিল আসছে না যে একসাথে থাকি, একটু হাতটা ধরি, ঘেঁষাঘেঁষি করি? গুরু সত্যি করতে আমার আসলে তোকে দেখে অবাক হচ্ছে আমি। তুই ছাড়া 90% এই বাংলাদেশের বাঙালি ছেলে পেলেরা এত বেশি পারভার্টেড, এত বেশি ক্ষুধা। এ সুখা জমিন पर दिन के दिन बारिश का एक बूंद पानी नहीं पड़ा। এরকম সুন্দরী মেয়ে আসলে একটা ফিল, কষাকষি টাইপের ফিল আসে। তো তুই বললি চলে যায়, মেয়ে না কেন রে? তুই কি একটু ব্যাখ্যা করে বোঝাই এটা আমাদের। কেন বললি? ফিল আসছিল না? ফিলটা ওই মেয়েটা তো কথা বলার সময় চুলে 2 বার বাড়ি মারছে, রাইট? এরকম করে মারছে 2 থেকে 3 বার। তার বেশি, স্মেল পাসনি? তার তো বেশি স্মেল পাসনি চুলের? পাইছস? মেয়েটা দেখতে তো অনেক সুন্দর। খাবার দিতে গেছিলি, ডাল ওর পরোটার মধ্যে দিতে গেছে, হাতে বাড়ি খেলো, তখন তো ফিল পাইছস। কেমনে আসলি? এই গরিব আদমিরা আসতে পারে না, তুই আসলি কেমন? আমি আসতাম না, আমি আসতাম না। আমরা 99% এর গ্রুপে, তুই 1% কেমনে পারলি? তুই বলছিস চলে যায়? আমি বলছি আমি চলে যাই, আপনিও চলে যান। আচ্ছা, একটা মিনিট পজ দেই। ডিয়ার লিসনার্স এন্ড ভিউয়ার্স, আপনারা যারা আমাদেরকে ফেসবুক পেজে দেখেন, তার পাশাপাশি কিন্তু আমাদের ইউটিউব। তারপর চলে আসলে ডিসিশন। হ্যাঁ, ডিসিশন নিয়েছিলাম যে আমি চলে যাবো এখান থেকে, আপনার সাথে আর কথা বলবো না। আমি কথা বলে বের হয়ে গেলাম। আপনার যদি কিছু বলার বের হলে কিভাবে? আমার একটু শেখার দরকার। চাকরিতে যাইতে হবে তাই? হ্যাঁ। আর ওই যে ফিল এটা বাদ, কারণ ফিল আমি যদি কোনো ফিলে যাই পুনরায়, তাহলে আমাকে আর অনেক জীবনে অনেক ফিল আসছিল, এই জন্য তুই সহজে এটাকে বাদ দিতে পারছিস, সেরকম কি? সঠিক কথা বল, আমি আমার জন্য চিন্তা করছি। আমি হলো প্যাচ খেয়ে যেতাম ওখানে। একদম সঠিক কথা। আমি ওখানে সারাদিন থাকতাম না, আমার থাকতে মন চাচ্ছে না। কেন চাচ্ছে না? তুই অনেক ফিল পাইছিস জীবনে, তাই? আমি সত্যি কথা বল, সত্যি করে বল। আমি ওখান থেকে আসতাম না, বিলিভ মি। তুমি কি জানো যে আমি কাব্য করা শুরু করতাম, যে প্রজাপতির নাচন যখন হয় কত সুন্দর দেখায়, ওই যে পূর্বাচলে। বলছে তাই এত সুন্দর? হ্যাঁ, চলো লেক পাড়ে যায়, কি সুন্দর মিষ্টি জায়গা। এরকম করতাম, দিয়ে সারাদিন পার করতাম, পরের দিন পার করতাম, পরের দিন রাতে কোথায় থাকতাম, হোটেবার পার করতাম। তো তোর মধ্যে এই ফিল আসলো না কেন? অনেক জীবনে পাইছো সেজন্য নাকি তুই নিজেকে কন্ট্রোল করতে পারলি? কোনটা? গুরু, মূল কথা হচ্ছে যে অনেক পাইছি তা না, কন্ট্রোল। আচ্ছা, জাস্ট কন্ট্রোল। আচ্ছা, চলে আসলি। তারপর আমি বের হয়ে গেলাম। আমি বললাম যে আপনার যদি আর কিছু বলার থাকে, ফোন নাম্বারটা আছে, অবশ্যই আপনি আমাকে ফোন করবেন। আমি লাস্ট কথা বলছিলাম ওনাকে আসার আগ মুহূর্তে যে এত টাকা আমার দ্বারা অ্যারেঞ্জ করা সম্ভব না, সো আমি চলে গেলাম। চলে যাওয়ার পর উনি আমাকে ফোন করলো রাতে, মানে ওই দিন রাতে আর ফোন করছে। তুই যোগাযোগ করিসনি? আমি ওনাকে আর ফোন দেই নাই। মাল তুই এখন। তারপর ওনাকে আমি ফোন দেই নাই, উনি আমাকে ফোন ব্যাক করছে রাতে, তাও 10টার পরে। ওই সময় হচ্ছে আমার ডিউটি চলে, রাত্রে ডিউটি চলে। তো আমার সমস্যা নাই কথা বলতে, সময় তো আছে। আন্ডারস্ট্যান্ড, বাট তোর তরফ থেকে ফোন দেওয়ার আগ্রহ কাজ করেনি সারাদিনে? না, কাজই করেনি। তুই অন্য মাল। তারপর উনি ফোন দেওয়ার পর উনি বলতেছে যে অপেক্ষা করিসনি ফোন দিতে পারে মেয়েটি? না। কে রে তুই? না, তুই কি অনেক প্রেম করছিস লাইফে? আমি হ্যাঁ। কতটা? সত্যি করে বল। সত্যিটাই বলবো, প্লিজ সত্যি করে বল। ওই মেয়ের সাথে যোগাযোগ আর কতটা প্রেম করছিস? তার সাথে যোগাযোগ হওয়ার আগে আমি আরো মিনিমাম 10টা-15টা। আমি তোর তখন বয়স কত? আমার এখনো তখন ওই যে মেয়েটির সাথে দেখা করেছিলি তখন বয়স কত?
তখন এটা তো 20 সালে। তার আগে 15টা প্রেম করে ফেলেছিস? ঠিক আছে, জানিস যে আমি জীবনে সলিডলি একটা প্রেম করতে থাক গুরু, কেঁদেন না। এজন্য গায়ে লাগেনি তো, রাইট? কি করতেছে না করতেছে, এই যে মেয়েদের এই ফিতরত, এই যে কেমিস্ট্রি, এটা সত্যি ওয়াকিফল, রাইট? এই জন্য তো গায়ে লাগতেছে না, অপেক্ষাও কাজ করতেছে না। কেমনে ভিতরের এই কলিজাটাকে এরকম পুরো করা যায়? তোর সাথে আমি কেন কথা বলতেছি যে আমার মতো বহু দুঃখী মানুষ এরকম আছে, ওই শালারা প্রতি মুহূর্তে ফোন কল এরকম ভাবে থাকে, ফোন দিল কিনা জানিস কিনা, বাথরুমে কেউ চিন্তা করে যে সাউন্ড আসলো মনে হয় মেয়েটা ফোন দিয়েছে, জানিস নাকি জানিস না? জি হ্যাঁ, এরকম হয়। তোর মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে না, ঘটে না, তোর কাছে খুব অ্যাজ ইউজুয়াল এবং স্বাভাবিক মনে হচ্ছে। স্বাভাবিক। ওকে, তারপর উনি আমাকে ফোন করলো, ফোন করার পরে আমাকে উনি বলতেছে যে আপনি কি রাগ করে চলে গেছেন। আমি এবং এটাই পছন্দ করে মেয়ে, এটাও সত্য কথা। এটা সত্য। হ্যাঁ, আমরা পারি না, আমরা নিজেকে ছ্যাঁচড়া বানায় ফেলি, কিন্তু মেয়েরা কিন্তু এটাই পছন্দ করে, তোদের মতো মানুষজনকে পছন্দ করে। তো উনি বলতেছে যে আপনি কি রাগ করে চলে গেছেন। আমি বললাম হ্যাঁ রাগ করছি। তো রাগ করার কথাই তো আপনি বলছেন। আমি ফোন রাখি, কোনো কথা হবে না, আমি কোনো কথা বলতে পারবো রিজেকশন, অ্যাভয়েডনেস মেয়েদেরকে পাগল করে দেয়। আমরাও জানি কিন্তু পারি না। সেটি একটা মাল রে, আবার পা ধরবো, তুই তো বয়স অনেক কম, কেমনে পা ধরিস? না করবো, পা ধরেন না। তো আমি বললাম আপনি আমাকে আর ফোন দিবেন না। ফোন কাটলাম। আর সত্যি মন থেকে বলছিস? হ্যাঁ, খেপানোর জন্য? একদম মনের কথা, মন থেকেই বলছি, খেপানোর জন্য না। ওকে, এই কথা বলে আমি ফোনটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আরো মিনিমাম 10 বার ফোন করছে। তাই তো দিবে। আমার ফোন সাইলেন্ট, আমি ফোন ধরেও নেই। উনি এসএমএস করছে আমাকে, এটাই করে যে এই করবো, এটা আমরাও জানি কিন্তু করতে পারি না এরকম তোর মতো। হ্যাঁ, উনি আমাকে এভাবে বলছে যে আপনি তোমার ফোন রিসিভ না করেন, আমি এটা করবো, আমি এটা করবো, আপনি করবো, এই করবো, সেই। হ্যাঁ, আমি যে বিষ খাচ্ছি, আমি যে লাভ দিচ্ছি, আমি যে এরকমই মেয়েরা, কিন্তু আমরা পারি না এরকম করতে। আমি হাত কাটছি। কেমনে পারছিস তুই? গুরু, এটা সব আমি, হয়তো আল্লাহ তাআলা আমাকে এটা দিয়ে দিয়েছেন। আল্লাহ দেওয়ার বসে আছে সব নোংরামি। মানে তুই প্রেম করতে করতে তোর কলিজা পুরো হয়ে গেছে, সবে তোর গায়ে লাগে না। তুই একটা মাল রে। যাই হোক, সো এরকম করলাম। আমি আর মানে ওই রাত্রে ওনার সাথে কথা বলি না। 450 বললি? উনি ফোন দিয়ে যাচ্ছে, অনবরত ফোন দিয়ে যাচ্ছে, আমি কোনো উত্তর দেই না। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে যে না, আসলে এটা মানুষকে এভাবে কষ্ট দেওয়া ঠিক না। তো আবার এভাবে মন হলো হঠাৎ করে যে না, আমি একটু রেসপন্স দিই। তারপর ফোন ধরলাম পরের দিন। ওই দিন আর ফোন ধরি নাই, রাত্রে ফোন ধরি নাই। তারপর পরের দিন ফোন ধরলাম, উনি ফোন দিতেছি শুধু, শেষের দিকে যাস, কাট কাট করে যাস। আর কিন্তু বেশিক্ষণ নেই, আমরা র্যাপ আপ করবো, গল্প বলতে বলতে আর হোটেলে খেতে খেতে শেষ, টাইম খতম, টাটা বাই বাই। হয় না, অনেক সবকিছু তো গুরুত্বপূর্ণ মনে হয়, যেগুলো কম গুরুত্বপূর্ণ ওটাকে বাদ দিয়ে দিয়ে একদম মেন গুরুত্বপূর্ণ জায়গায় চলে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো হঠাৎ করে আবার ফোন, পরের দিন ফোন দিল। ফোন দেওয়ার পরে আমি আবার ফোন ধরলাম, ঠিক কি বলতেছেন আপনি বলেন। তো উনি বললো যে না, আমি তো আপনাকে বলছিলাম, তো আপনি এত টাকা লাগবে না, আপনি এখন 20,000 টাকা নিয়ে আসেন। 60 থেকে 20, 50, তারপর 30, এবার 30। তা আমি বললাম 30,000 টাকা, 20,000 টাকা হলে তো হবে। আমি বললাম হ্যাঁ। উনি বলছে যে হবে, উনি বলছে যে হ্যাঁ 20,000 টাকা হলে হবে। সব 20,000 টাকা কিন্তু আমার হাতে নাই। 20,000 টাকা অস্ট্রেলিয়া? 20,000 টাকা অস্ট্রেলিয়া। উনি বলছে যে বিয়ে করো আগে, তারপর অস্ট্রেলিয়া যাবো আমরা, শিওর আমাকে। সো আমার কাছে টাকা নাই। এই মুহূর্তে আমি স্মরণ করতেছি স্টুডিওতে বৈশা ভালোবাসার বাংলাদেশ 94 ঢাকা FM, 90.4 ঢাকা FM। গাজীপুর একজন আঙ্কেল আছে আমার, গাজীপুর আঙ্কেল, নামটা বলি, ওনার নাম হচ্ছে যে মোহাম্মদ হালিম মিয়া। উনি আমার সাথে খুবই একটা মানে মিল ছিল, আন্ডারস্ট্যান্ডিং ভালো, খুবই ভালো, আমাকে স্নেহ করতেন। উনি অনেক বড় বয়সে। তো ওনাকে যখন বললাম যে আঙ্কেল আমার তো এতগুলো টাকা লাগবে, অস্ট্রেলিয়া যাব, আঙ্কেল টাকা দিয়েছিল। উনি বলতেছে যে আঙ্কেল হঠাৎ করে আপনি এতগুলো টাকা নিয়ে কি করবেন, আপনার হাতে 10 মিনিট আছে। আমি বললাম যে কি করব আপনাকে বলতে হবে। হ্যাঁ, উনি বলছে আমাকে বলতেই হবে, না বললে আমি আপনাকে টাকা দেব না।
So, ওনার কাছে বাধ্য হয়ে বলতে চাইলাম, বল না বল টাকা পাচ্ছি না আমি, আর না পাইলে আমার অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না। তো ওনাকে বললাম যে আঙ্কেল এই ব্যাপার, আমি তো পত্র পত্রিকায় সবসময় পড়ি, হঠাৎ করে এভাবে নজর পড়লো, আমি দেখলাম পাত্রী চাই, পাত্রী। যাই হোক আমরা তো এই গল্প হ্যাঁ। জানি, যাই হোক তারপর উনি বললো যে আরে আঙ্কেল আপনি কি বলেন, এটা তো মানে সম্ভব না। আমি আমার ড্রাইভারে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া উনি বললো যে হ্যাঁ অবশ্যই এটা ঠিক, এটা কারেক্ট। উনি বললো যে এটা অবশ্যই কারেক্ট। আমি বললাম কারেক্ট কিভাবে হয় ভাই, আমার তো বুঝে আসে না, আমিও তো একটু বুঝি, যদিও বোকা কিন্তু একটু বুঝি আমি। তুই একটা মাল, যাই হোক তো গোটা শরীর ধুয়ে 2-6 টাক পানি হবে, সেটা খাওয়া দরকার আমার প্রতি সপ্তাহে একবার করতে। ওকে, তারপর আমি বললাম, উনি বললো যে এটা তো ফাউল। ফাইনাল টাকা দিল, ফাইনালি টাকা দিয়ে দিল উনি। উনি বলতেছে যে আপনি টাকা নেন, টাকা নেন, টাকা নেওয়ার পরে কি হয় আপনি আমাকে জানাবেন। ঠিক আছে। তো ওনার সাথে টাকা নিয়ে নিলাম। টাকা নেওয়ার পরে এখন আবার মেয়ে আমাকে ফোন করছে, বা আমি আবার নক করলাম। তখন মানে এই এয়ারপোর্ট পরের থেকে মানে কন্টিনিউ দিনই রাত্রে কথা, মানে দিনই রাত্রে কথা, কথার উপরে চলে আমাদের। আমি ডিউটিতে যখন যাই, আমার সহকারী যারা আছেন ওনারা বলে তোর এত মানে এক ধরনের ভালোবাসা অনুভূতি গ্রো করা শুরু হঠাৎ করে আমি বুঝলাম না, মানে আমি এখন অন্ধ হয়ে গেছি এক কথায়। তো আমি ওনার সাথে কথা বলি, কন্টিনিউ বলার পরে উনি বলতেছে যে আসলে আপনি তাহলে চলে আসেন। এবার চলে আসেন কোথায়? এবার আপনি ইয়াতে আসেন, এই যে আপনার গাবতলী আসেন। গাবতলী আসার পরে আমি আপনার সাথে দেখা করবো, আমি একটা মিটিং আছি। আমি ঠিক আছে, আপনি মিটিং শেষ করে আপনি বের হয়ে আমাকে ফোন করবেন, আমি কিন্তু গাবতলী আছি। উনি বললো ঠিক আছে। তারপর এটা কবে, মানে এই যে এখন আবার আসতেছি, মানে এখন বিয়ে হয়ে যাবে আমাদের, বিয়ে হয়ে যাবে এবং কি অস্ট্রেলিয়া যাওয়ার টান ভাব। হ্যাঁ, এটা তাও 2 মাস পর। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর 2 মাস পর, 3 মাসের মাথায় এভাবে কথা হলো। তো আমি বললাম যে ঠিক আছে আমি আসতেছি। আমি ওই রাত্রে আবার টিকিট কাটলাম হানিফে। এখন টিকিট কাটবো আমি, এখন টিকিটের টাকা আমি তো ওখান থেকে আবার ওই দিনের মানে ওখানে যে টাকা নেমে আসে না, এটা বলিস না প্লিজ। টাকা নিছস মেয়ের কাছে? হ্যাঁ, আরে পাদ হচ্ছে। আমি বলছি যে আসলে আমার তো টিকিটের টাকা নাই, তো তুমি আমাকে টিকিটের টাকাটা দাও। পরে মেয়েটা দিছে, আর বাকিটা আমি দেখতেছি। তুমি এটা মানে আজব কেমন সম্ভব বলতে পারলি? তারপর কি দেখবি? চানাচুর খাওয়া, রাস্তাঘাটে যে মুড়ি টুড়ি খাওয়া। আপনার কমেন্টে পড়ে দিলাম। উনি বলতেছে যে আসলে আপনি কি এত কিপটা? আমি বললাম কিপটা বলছো কেন? আমি কিপটা নাকি? আমি যদি কিপটা হইতাম তাহলে কি আমি এত টাকা ম্যানেজ করতাম? তুমি বলো। টিকিটের টাকা নাই, টিকিট কমিয়ে দিল, টাকাটা দিয়ে দিল, এবং টাকাটা আমাকে দাও, নাহলে আমি আসতে পারবো না, নাহলে এখান থেকে টাকা কমে যাবে। কেমনে বলতে পারলে? তখন আমি কি করবো? আচ্ছা, হ্যাঁ। তো ওনার কাছে টাকাটা নিয়ে নিলাম, একটা ছোট্ট টাকা ইনভেস্ট করলো। ওখানে বেশি না, মান্থলি আমি যদি আর2 দেখাই, আর2 ডকুমেন্টস দেখাই। হ্যাঁ, কি দেখাবি? ডকুমেন্টসটা হচ্ছে যে এখানে একটা টিকিট আছে, মানে লাস্ট যে আমি দেখা করি বা আমি বিয়ে যখন করি, মানে বিয়ের কথা হয় আর কি, বিয়ে করি না বলতে বিয়ের কথা হয়। মানি ব্যাগ এত গস্তানো কেন? সবাই বেশি বেশি শেয়ার করেন। আজকে ইতিহাস করে ফেললেন আপনারা। শুধু শেয়ার করলে হবে না, একটু লাভ রিঅ্যাক্ট দিতে হবে, 750 টাকা টিকিট। ওই টিকিট গুরু আমি মোল্লা ডাঙ্গা আসবেন বলেছিলেন। তাও দেখেন কত সালের। অনেকে হয়তো বা এটাকে ফল্ট মনে করতে পারে। নাম দেখতেই পাচ্ছি, এমডি দিয়ে তোর নাম লেখা। হ্যাঁ, আমি আমার আসার ডেট ফাইনালি 750 প্রাইস। হ্যাঁ, ফাইনালি কথা বলি। সুমন হোসেন কমেন্ট করে দিলাম। তোর পিএনআর হচ্ছে ওই সময়কার। হ্যাঁ, ওই সালে 2020 এর। অপূর্ব শেখ গুরু আমি আসতে চাই, অবশ্যই আপনার গল্প লিখে পাঠিয়ে দিন 2020 আমাদেরকে। 20 এর পেমেন্ট দিয়েছে। হ্যাঁ, ও পেমেন্ট পিএনআরটা দেওয়া আছে 2020 এর। আচ্ছা গুরু, মোহাম্মদ শফিকুল ইসলাম একটা কমেন্ট করেছেন, তানজিল ভাইকে আমি অস্ট্রেলিয়া নিয়ে যাব গুরু, আজ ট্রেনে। কমেন্টটা চলে গেল। এই যা থাম। আচ্ছা, হ্যাঁ, তারপরে হ্যাঁ, ছেলে কেন নিয়ে যাবে ওকে? ও শুধু মেয়েদের জন্য। হ্যাঁ, তারপর বলো।
তারপর ওনার কাছ থেকে টাকা নিয়ে আমি চলে গেলাম। টান দিয়ে যা, আমি দেখেছি, প্রমাণ দেখেছি। হ্যাঁ, 750 টাকা টিকিটের দাম আমি দেখলাম। হ্যাঁ। এবং সেখানে পিএনআর নাম্বারে 2020 অর্থাৎ 2020 সালের 20 সালের ঘটনা। হানিফ এন্টারপ্রাইজ, Enterprise। টিকিট নাম্বার এত দূর থেকে দেখতে পাবো না। 44732। ওকে, তারপর আমি চলে আসলাম। টাকা দিছে এই মেয়ে? হ্যাঁ, আমি টাকা দিছে। কেমনে চাইলি তুই? আচ্ছা, হলো। তখন যাই হোক সম্ভব হয়েছে, ওনার কাছে টাকাটা নিলাম। তো আমি টাকা নেওয়ার পরে চলে আসলাম ঢাকা, আবার গাবতলীতে আসলাম। একটু দাঁড়াতো, তুই কোথায় গেছিস? আমি টের পাচ্ছি না, একটু দাঁড়াতো। তুই সুন্দর আসলে আছিস। আর তোর মুখের মধ্যে একটা ভরসাপূর্ণ একটা ব্যাপার আছে। ও আচ্ছা আচ্ছা, শফিকুল ইসলাম হচ্ছে ওর বন্ধু না? দুজন একসাথে এসেছেন আজকে ট্রেনে? জি জি জি, উনি নামটা আমার মনে নাই বলার, আচ্ছা আচ্ছা, ওনার আচ্ছা। সাথে হঠাৎ দেখা হয়ে যায়। তুই অনেক সুদর্শন, মানে কি, মানে তোর চেহারা এবং অ্যাটিটিউডের মধ্যে ভরসা করা যায় এরকম একটা ব্যাপার আছে। চুল তো তোর চেয়ে আমার ঘন রে বেটা, হাইটও তোর চেয়ে বেশি। বেশি, ইনশাআল্লাহ বেশি। হ্যাঁ, কিন্তু শালা তোর গায়ের কালার একটু ভালো, আর দাঁত টাত গুলো পরিষ্কার। কি কোথায় আগে আছিস আমি টের পাচ্ছি না। তুই একটা মাল, আমি একটু বুঝছি, বাট আমি এই প্রোগ্রামের পরে তোর কাছে এই গানটা নিয়ে নিব। ওকে, ডান। টাকা দিয়ে দিল, তারপর টাকা দেওয়ার পরে এবার আমি একটু একদম ধামধাম করে যাইতে হবে মেন ঘটনা, তার যদি কিছু বাকি থাকে বাকি তো অবশ্যই আছে। একদম So, ধামাধাম। আমি চলে আসলাম। চলে আসার পর ওনার সাথে কথা হলো, দেখা হইলো। উনি বলতেছে যে আপনি আবার এখন গাবতলীতে কাশপুর চলে আসেন। কেন গাবতলী গেলে আবার কাজপুর আসবি কেন? কাজপুর বিচ তো অন্যদিকে আবার। অন্যদিকে উনি বলছে আপনি এখানে চলে আসেন। আমি বললাম, না, এখানে আসা সম্ভব না। আপনি যদি এখানে আসেন, আমি স্ট্যান্ড বাই দাঁড়ায় আছি, আপনি এখানে আসবেন। ও, এটা আবার বলতেছিস? হ্যাঁ, আমি বলতেছি আমি না হয় এখান থেকে ব্যাক করবো। আমার মতো বাকি 99% কিন্তু ছুটতো গাজপুর আবার। হ্যাঁ, আমি বলছি আপনি এই মুহূর্তে এখানে আসবেন, আসলে আসবি, নাহলে কিন্তু ব্যাক করবো। আমি ব্যাক করবো। এই শিখ বেটারা, Sure, আমি যেখানে sure। পাগলের মতো ছেঁচড়ার মতো যাইতে থাকি, সেগুলো করা যাবে না। করা যাবে না। হ্যাঁ, যাই হোক। তো উনি আবার এখানে আসলো, তখন বাধ্য হয়ে আসলো। বাধ্য হয়ে বুঝছস? এখানে আসলো। উনি মানে আসতে বাধ্য হয়েছে। আমার মতো যে সব আছে এরকম মাল, যেখানে বলবে সেখানে ছুট, নো, যাওয়া যাবে না। এসব ছেঁচড়ামির কারণে ধরা খাই আমরা। তো নাম কি রে বেটা? বিশ্বপ্রেমিক। এই বিশ্বপ্রেমিক যেটা বলতেছে এটা শোক, এই লাভ গুরু না। আমার জীবনের পারফেক্ট কোনো প্রেম আসেনি, আর আমি ছেঁচড়ার মতো এরকম চিন্তা করতাম যে আমাকে মনে হয় এটাই করতে হবে, এই সব না। তুই তখন বললি যে গাবতলীতে আসলে আসবি, নাহলে ভাইগে যাবো আমি। আমি চলে যাবো। তখন ওই কাজপুর মাসুর ফেলে দিয়ে ওখানেই আসছে, তাই তো? চলে আসলো, হ্যাঁ। দারুণ লার্নিং। উনি নতুন, মানে উনি একটা প্রাইভেট কার নিয়ে ওখানে চলে আসলো। আসার পরে উনি বলতেছে, সো আমরা তো আজকে বিয়ে করবো, আমরা বিয়ে করবো, তো আমরা এখন কোর্টে চলে যাই। মানে ফাইনালি টাকা আনা হয়ে গেছে না, আমরা এখন কোর্টে চলে যাই। তো কোর্টে গেলে আমি বলছি হ্যাঁ চলেন তাহলে কোর্টে যাই। আপনি কি তার আগে ওনার পার্মানেন্ট রেসিডেন্স বা উনি আদৌ কি অস্ট্রেলিয়ার সিটিজেন কিনা এগুলো কিছুই দেখেন নাই? দেখিনি। ওয়াও, ব্রাভো। তারপর? হ্যাঁ, তারপর আপনারা বিয়ে করতে গেলেন, তারপর উনি কোর্টে ওনাখানে কোর্টে চলে গেলাম। কোথায়? এটা হচ্ছে সদরঘাটে। আচ্ছা, হ্যাঁ, কোর্ট- কোর্ট দায়রা জজ কোর্ট। দাঁড়া জজ কোর্ট। হ্যাঁ, সেটা হচ্ছে সদরঘাটে। হ্যাঁ, সদরঘাটে। না, আমার ইউনিভার্সিটি ওখানে ছিল। ওখানে জজ কোর্টে যাওয়ার পরে উনি বলতেছে যে আমার কাছ থেকে উনি কাগজপত্র নিয়ে নিল, আমার সার্টিফিকেট, আমার মানে যা যা লাগে, যা যা আইডেন্টিফাই। লাগে, হ্যাঁ, সব মানে এই যে এখন আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি, কিন্তু মেয়ে সব করতেছে। The আমার moment. সবকিছু ওই করতেছে। হ্যাঁ, হ্যাঁ, করলো, তারপর? করার পরে উনি বলতেছে যে তাহলে আমরা এগুলো করার শেষ, আমরা এখন কোর্টে যাবো। তিনতলায় উঠতেছি, বলো যা কোথায়? বলছে তাই শুনতেছিস? এবার এখন শুনতেছি, মানে এখন একটু শুনতেছি। কারণ হচ্ছে গুরু, এখন তো বিয়ের করার আলটিমেট মোমেন্ট বিয়ের চলে কথা আসছে। তখন ইস্যু না, বিয়ের ফিলও আসছে না। তুই শুধু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আচ্ছা, এটা সত্যি করে কত বিয়ে ফিল আসছিল? সত্যি না, সুন্দর একটা মেয়ে, ওর সাথে ঘর সংসার করবি, বাসরে ঘরে হাত ধরবি, যে জানটু গেল আমার মতো যে কাব্য করে, পুরো পয়সার কাব্য করে এগুলো করবি, তোমার আমার অস্থির পৃথিবী, এসব কিচ্ছু না। তোর ভাবনা স্থির নিতে গিয়ে খেলা দেখবি, সিডনি। তুই একটা মাল রে। হ্যাঁ, তারপর তারপর উনি বললো যে আমরা তিনতলা চলে যাই। তিনতলা কেন? উনি বলতেছে যে আমাদের এখানে প্রাইভেট লয়ার আছে, মানে ফ্যামিলিগত ভাবে আমাদের পারিবারিক কাজগুলো আমাদের। আচ্ছা, কোর্টে যাচ্ছিস, হ্যাঁ, গেলি তিনতলা, হুম। তোর কোনো ফিল নাই, বিয়ে করছিস এই সে, না, তোর ফিল একটাই, সিডনি যাবি। আমি কবে এখান মানে দেশ থেকে পালাবো? আচ্ছা, এটা আপনার ফ্যামিলি কেউ জানতো না? ফ্যামিলির কেউ জানে না, আচ্ছা, অনলি শুধু আমি। অস্ট্রেলিয়া। যেমন আমার ফ্রেন্ড গুলো কেউ জানে না। অস্ট্রেলিয়া জিন্দাবাদ। তারপর তো ওখানে গেলাম, যাওয়ার পরে তিনতলায় কিন্তু গেলাম। তিনতলায় গেলাম, তিনতলায় যাই দেখলাম যে একটা রুম ফাঁকা। অবশ্যই কোর্টের লয়ার, এটা সবকিছু ঠিক আছে। যাওয়ার পরে এখানে দেখলাম যে একটা ফাঁকা কোঠা আছে, একজন বৃদ্ধা লোক বসা, পুরুষ মানুষ। উনি আমাকে বললো যে তুমি এখানে বসো, তুমি এখানে বসো। আমি হ্যাঁ বসলাম, আমি আসতেছি, ঠিক আছে। আমাকে একটা ফর্ম দিল, মানে ইমিগ্রেশনের যে ফর্ম গুলো থাকে না, আমাকে একটা ফর্ম দিল যে ফিল আপ করার জন্য। আপনি ফিল আপ করেন। আপনি ইমিগ্রেশনে ফিল আপ করছিস?
কোর্টে বসে সদরঘাটে বসে হ্যাঁ তারপর বলেন। ওকে তারপর সদরঘাটে বসে ইমিগ্রেশনের ফর্ম ফিল আপ করছিস। আল্লাহ, তুমি আমাকে অনেক বড় জীবন দিয়েছো, কত কিছু দেখা সুযোগ করে দিয়েছো মাবুদ। সদরঘাটে বসে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনের ফর্ম ফিল আপ করছিস। ওকে জান তারপর তো আমি বললাম যে এটা কেন, কি দেখছিস, কি অভিজ্ঞতা? তো উনি আমি তো বললাম যে এটা কেন, ওটা কিসের, ওটা লাগবে, এটা ফিল আপ করতে হবে, আপনি ফিল আপ করেন। আরে হ্যাঁ তারপর ঠিক আছে, আপনি তাড়াতাড়ি চলে আসবেন, কিন্তু আবার বেশি লেট করবেন না। কয় ঠিক আছে, টাকা কিন্তু দেওয়া হয়ে গেছে। টাকা দিয়ে হয়ে গেছে। আচ্ছা তোর আচ্ছা টাকা দিয়ে দিয়েছিস 20,000? হ্যাঁ, ও আমাকে মানে গাড়িতে বসে গল্প করতে করতে আমরা যখন কোর্টে গেলাম, এর ফাঁক টাইমে যে আমরা গল্প করলাম গাড়িতে বসে বসে, কিভাবে হাত কি। ধরে গল্প করেছেন নাকি? হ্যাঁ, হাত ধরে গল্প হাত ধরে। একটু পরে বউ হতে যাচ্ছে আপনার। যেহেতু বউ হতে যাচ্ছে, একটু ঘষাঘষি এরকম স্বাভাবিক ভাবে একটু হয়েছে। তারপর টাকা দিয়ে দিলি? হ্যাঁ, টাকাটা কত? দিয়ে 20,000 টাকা দেওয়া শেষ। পরোটা, ওখানে ডাল, মাংস, খুব বেশি 1 থেকে 2,000 বা 3,000 খরচ হবে, 17,000 টাকা লাভ। ওকে তারপর আচ্ছা যাই হোক, তারপর টাকা দেওয়া শেষ, উনি চলে গেলেন। উনি বলছে আমি আসতেছি, মানে ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করলি? তারপর করলাম ফর্ম ফিল আপ করার পরে আমি ওনাকে ফোন দিলাম, উনি আসতেছে না। 5-10 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে, মানে 20 মিনিট সময় হয়ে গেছে। 20 মিনিট সময় হয়েছে, কি ব্যাপার, উনি এখন আসেন না কেন? ওনাকে আমি আবার ফোন করলাম, আমার ফোন ধরে না। আমার ফোন ধরে না, মানে ওই যে আমার প্রিয়তমা আমাকে প্রিয় কেক মেরে এখন চলে যাচ্ছে, কিন্তু শুভঙ্করের প্রিয়তম সাকিব তো তোকে পিটাবে। হ্যাঁ, তারপর So, উনি যখন আমার ফোন ধরে না। আচ্ছা, আপনাকে যে ফর্মটা ফিল আপ করতে দিয়েছে যে লোকটা, সে কি সামনে ছিল তখন? সেও ছিল, মানে রুমের মধ্যে কেউই ছিল সব না, শালারা আপনি একসাথে একাই। বাথরুমে আপনি লাগছে। ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতেছেন। আচ্ছা ঠিক আছে, তারপর ইমিগ্রেশন এদিকে তোর পাছাটা একটু ঘোরা, একটু লাথি দি। এই, তোকে তো পাও ছুঁয়েছি না, এবার একটু পাছা ঘোরা, লাথি দি, ঘোরা পাছা। শালা ইমিগ্রেশন ফর্ম ফিল আপ কেউ করুন সদরঘাটে করে রে বেটা। অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনের ফর্ম ফিল আপ সদরঘাটে করে কেউ? আচ্ছা হ্যাঁ, তারপর তো উনি মানে আমি দেখতেছি উনি আসতেছে না, কি ব্যাপার, উনি আসে না কেন? আমি ওনাকে ফোন করলাম কয়েকবার। মিজান লিখেছেন, শালা তোর হাসি আসে কেমনে, কান্না কর। মিজান দোষ, বন্ধু 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 বন্ধু, তোর যা ইচ্ছা বলবি, ওকে নিয়ে যে আমি যেমন দিলাম এরকম। সেখানে তোদের জন্য একটা পারমিটেড একটু মাস্তি টাইপের যে জিনিস এলিমেন্ট লাগে সেগুলো খাস, খাওয়ার পর আমাকে ইচ্ছা মতো দিস। আর একবার দিব নাকি শালারে? কয় যে সদরঘাটে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনের ফর্ম ফিল আপ করছিস। ওকে তারপর ওনাকে আমি ফোন করলাম, উনি মানে আসতেছে না। ও, তখন মানে আমার ভিতরে একটা মানে মোচড় দিল। মোচড় মারলো, তোর এতক্ষণে দিল তোর মধ্যে। আমার প্রিয়তমা এখনো আসতেছে না কেন, আর লেট কেন? আমার কইতেছে প্রিয়তম আসে। হ্যাঁ, তারপর তুই আসলে মাল, তুই হারায় যাস আমার সাথে মাঝে মাঝে আড্ডা দিস। তো কোন এলাকায় থাকিস তুই? আমি হচ্ছে বর্তমানে চট্টগ্রাম। ওরে বাবা, দেশে থাকিস না, ঢাকায় থাকিস না কোথাও? কিছু না, রাখায় না। আমার হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। সবাই বলতেছে গুরু আপনি সঠিক জায়গা বেছে নিয়েছেন মারার জন্য। চিটং, সে কারণে ঢাকায় থাকিস না? তো আমি কিন্তু সত্যি আড্ডা দিতে পছন্দ করতাম। আমার ঠিকানাটা একটু হলে বলে দিতাম, আবার বলতেছি না। আমার থাকে চিটং, মানে কি শহরে থাকিস? জি, শহরে। আমার নাম্বার দিয়ে যাস, আমি যদি চিটং ঢুকি আমি ফোন দিলে আইসা পড়বি। হ্যাঁ শিওর। আচ্ছা হ্যাঁ, তুই কি তারপরে জব করিস? জি ফোন দিলে কিন্তু সব বাদ দিয়ে এসে পড়বি। শিওর। তুই আসলে একটা মাল। হ্যাঁ, তারপর গুরু তারপর সো আমার ভিতর নাড়া দিল। কিসের গুরু? তো সদরঘাটে গিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার ফর্ম ফিল আপ করে ইমিগ্রেশনের। শান্ত, ও কালকে আরেকটা বোকামি করছে গুরু, আমি সময় পেলে বলতাম। হ্যাঁ, But ঠিক বল, আছে, তারপর হ্যাঁ, বল। বলেন। তারপর আমি টাকা কিন্তু 20,000 দিয়ে দিস। হ্যাঁ দিয়ে দিছি, উনি আসতেছে না, আমি এটা বুঝতেছি। তো আমি ওখান থেকে বের হয়ে আসলাম, 3 তলায়, তো 3 তলার থেকে বের হয়ে নিচে চলে আসলাম। দেখি যে 3 তলা মানে তখন অলমোস্ট হাফ এন আওয়ার গন, হাফ এন আওয়ার চলে গেছে। হ্যাঁ, চলে আধা গেছে। ঘন্টা 1 ঘন্টা চলে গেল। আধা ঘন্টা না, মিনিমাম 15 মিনিট 15 হয়েছে, মিনিট চলে গেছে। এর মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পরে 3 তলায় কোন জায়গায় পাইলাম না, শাড়ির উপরে যে আমি কোমায় চলে গেলাম। কোনো জায়গায় নেই। তখন কি করবো আমি? তো আমি চলে গেলাম একদম নিচে। তখন আমি মানে মানে পাগলের মতো খুঁজতেছি লোকটাকে, কোথায় গেছে? যে আমার প্রিয় তোমার কোথায় গেল। এদিকে, 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 পিট দে, পিট দে, পিট দে। আমার
বলতেছে আমার প্রিয়তমা কোথায় ও গেল। বুঝতেছি না, এটা পাক না, ইচ্ছে করে বলতেছে। হ্যাঁ তারপর ওর জীবনের বিশাল একটা ফান এই কারণে বলতেছে। হ্যাঁ তারপর ওকে, তোর জীবনের বিশ্বপ্রেমিকের প্রিয়তমাকে গেল, তাই তো? প্রিয়তমা। ওকে, তাই তো। যাই হোক, তো তুই প্রিয়তমা বুঝছিস না, ও যে ফান, he has Very that humorous. capability. Sarcastic. মানে প্রিয়তমা আসতেছে না কেন? হ্যাঁ। তো আমি নিচে চলে গেলাম, সারা এখানে থাকলে আমি বারবার আড্ডা দিতাম ওর সাথে। নিজে খুঁজতেছি, পাচ্ছেন না। পাইতেছি না। আমি আবার ফোন দেই, ফোন অফ, সুইচ অফ করে দিছে। সো নিঃসন্দেহে যে না, আমার প্রিয়তমা আমাকে ছেড়ে অস্ট্রেলিয়া চলে গেছে, আমি বাংলাদেশে। আর একটা লাথি বাকি আছে, আমার পারবার উঠতেছে। তারপর তো আমি এখানে তো শেষ, মানে আমি তার সাথে কথা বলতে পারলাম না শেষ মুহূর্তে। আরে কি দুঃখ। হ্যাঁ, আমার কষ্ট লাগে, সত্যি সত্যি কষ্ট লাগছে না, আমার। বুঝতেছি। আমি এখনো বাই দ্য ওয়ে, ইটস এ বিগ লার্নিং। সবসময় জরুরি না যে সিরিয়াস নোটে মানুষকে লার্নিং দেওয়া যাবে। আমি সত্যি কৃতজ্ঞ আমার এই আজকের গেস্টের জন্য, একদম কলিজা ভরা ঠান্ডা করা গেস্ট। এই ছেলে পুতু পুতু কান্না পিরিতি এসব দেখার মতোই না, ফান করে এমন একটা মেসেজ সমস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যে মেসেজ ভেরি ইম্পর্টেন্ট। যে কখনো হয়তো বিদেশে নিয়ে যাওয়ার বাহানায়, কখনো হয়তো আপনাদের সাথে সম্পর্কের বাহানায়, প্রেমের বাহানায় অনেক রকমের নোংরামি কিন্তু করতেছে কোনো ছেলে কোনো মেয়ের সাথে, অথবা কোনো মেয়ে কোনো ছেলের সাথে। এটার মধ্যে ঢোকা যে উচিত না, সেটা দারুণ একটা মেসেজ খুব ফান করে সে দিয়ে দিচ্ছে। আমি সত্যি সত্যি খুব আমি ফ্লাডেড তার এই ডেলিভারিতে, তার এই প্রেজেন্টেশনে। এবং আমি বারবার বলছিলাম যে ছেলে যদি সত্যি ঢাকায় থাকতো, আমি বারবার ওর কাছে যাইতাম, ওকে নিয়ে ঘুরতাম এবং আড্ডাবাজি করতাম। এরকম একটা ছেলে পাশে থাকলে সত্যিকার অর্থে জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায়। ফান লাভিং এই জীবন সবাই পছন্দ করে, সেটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতো। এবং ওয়াদা রাহা জান তোর জন্য, তোর বয়সের অনেক গ্যাপ তো না আমার মধ্যে, বাট চিরাং গেলে আমি তোকে ফোন দিতে চাই, আমার নাম্বারটা তুই নিয়ে রাখিস, আমার নাম্বার তোর নাম্বারটা আমাকে দিস, যাতে করে তোর সাথে আমি কিছু সময় কাটাতে পারি। Okay. আচ্ছা, নেওয়াজ It's a শরীফ big বলেছেন learning. সময় খুব কম, শেষটা কি হয়েছে Okay, সেটা okay, বলুন। okay. হ্যাঁ। শেষ ফিনিশিং হচ্ছে যে আমি আমার প্রিয়তমাকে হারিয়ে ফেললাম। না না, তারপরে ওই যে শেষ মানে শেষ, আর ভেঙে আপনাদের গেল, আর তো আর যোগাযোগ হলো না। আমি তো অনেকবার ট্রাই করলাম, ফাইনা সুইচ অফ। তো আমি কি করলাম, তখন আমি যখন খুঁজতেছি, তখন কিছু মানুষ আমার দিকে, মানে কি হচ্ছে যে ওনারা আমাকে ফলো করতেছে, ওটা কি খুঁজে, হ্যাঁ হ্যাঁ, এই লোকটা কি কারণ আপনি তো খুঁজতেছে, পাগলের মতো খুঁজতেছেন। একদম মানে ছন্ন ছাড়া হয়ে গেছি। তোর মধ্যে কি কোনো ভাবনা ছিল না এরকম হতে পারে? না, সিরিয়াস? সিরিয়াসলি এই জায়গাতে তুই বেকুবি করছিস তাহলে? আমি তোকে কিন্তু অনেক পরিণত ভেবেছি এই পর্যন্ত। জাস্ট, হ্যাঁ আমার আমি কিন্তু এই পর্যন্ত তোকে অনেক পরিণত ম্যাচিউর ভেবেছি, বাট তুই কি কখনোই টপ অফ মাইন্ডে রাখিস না এরকম নেগেটিভ ঘটনা ঘটতে পারে তোর সাথে? তাই শিওর, তাহলে তো ওই মেয়েটা অনেক বেশি ট্যালেন্টেড ছিল যে তোকে আসলেই বোকা বানাইছিল। সত্যি সত্যি মনে হয়েছিল। কিন্তু আমি ভাবছিলাম যে কোথাও না কোথাও তোর মনে হয় একটা ব্যাক অফ মাইন্ডে থাকতেই পারে যে এরকম কিছু হতে পারে, এরকম কিছুই ছিল না। আচ্ছা, তারপর? সো আমি তো খুঁজে পাই না, তো আমি নির্ভয় হয়ে যাই থানায়। আমাকে কিছু লোক বলতেছে যে ভাইয়া আপনি একটু থানায় যান, থানায় যায় নিকটস্থ স্থান থানা যেতে। যারা মানে একটু যারা আইনের, তোমার সিচুয়েশন দেখে অনেক অবাক হচ্ছে। ই কত শেয়ার কত? সো ওনারা আমাকে বলতেছে যে আপনি একটু থানার দ্বারস্থ হন। ওইটা তো সম্ভবত থানা ছিল সদরঘাটে, সদরঘাট থানায়। থানায়, হ্যাঁ ওখানে থানায় গেলাম আমি। থানা যাওয়ার পরে দেখলাম যে এখানে ওসি স্যার বসা আছে, ডিউটি অফিসার আছে। আমি ওনার সাথে কথা বললাম, কথা বলার পরে বললাম যে স্যার এই ব্যাপার। তো উনি, এখন থানায় গেলাম আমি, কি মানে অসহায় পড়ে। তো আমরা থানাকে বলি যে একটা নিরাপদ স্থান। সো এখানে গিয়ে দেখি কি উনি বলতেছে যে আমাকে যে যে আপনি বাড়ি কোথায়, আপনি কোথেকে আসছেন, এখানে আপনি যদি করেন আপনাকে এই করতে হবে। মানে উনি আমার কাছে আর টাকা খসাতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমি বললাম প্রিয়তমা আমাকে তুমি তো মানে এ করে দিলা, তো অপোজিট থেকে আমার টেকনিশিয়ান ক্যামেরাম্যান সব হাসতেছে। প্রিয়তমা তুমি তোমার প্যান্ট খুলে দিলা, আন্ডারওয়্যারটা রাখতেছে না পুলিশে, তাই তো? ওকে, তারপর? তো আমি কি আরে করলাম, এটাই বলছি, এটা আমাকে তো আমি বলতে পারবো না। আচ্ছা, এটাই দায়িত্ব আমার, না, প্রোগ্রামটা শান্তর, কিন্তু এই কথাটা বললাম রেসপন্সিবিলিটি আমার। এটা যদি যদি প্যান্ট খুলে আমার জন্য খুলে পুলিশে, তাই তো? ওকে, ডান। তুই এখন দেখছিস শেয়ার কত। এত একটা চাল্লু মাল, এই পাশে একটা এই পাশে একটা, আমি স্যারেল গরিব আদমি কই যায়। বাট আই লাভ দিস প্রোগ্রাম। আমি চাই যে এরকম প্রোগ্রাম হোক, সব কান্না কাটি। তুই কি জানিস শান্তু যে এখানকার লাভ গুরু ভালোবাসা বাংলাদেশের এই
স্টুডিওর ইথারে কি পরিমাণ সীসা লুকায় আছে, এত কান্না, এত ভারী, আমার মনে হচ্ছে আজকে হালকা হয়েছে অনেক কিছু। তারপর তো আমি তখন মনে মনে ওরা বললাম, প্যান্ট খুলে নিয়ে গেছে আমার প্রিয়তমা, পুলিশতমা দেখে জাঙ্গাও রাখে না, জাঙ্গিও রাখে নাই। হ্যাঁ, Okay, সত্যি সত্যি কথাটা। তারপর আর তারপর বললাম যে আসলে এটা তো দেখি যে না, আসলে মরার উপরে খারাপ গা। আমি পালায় বাঁচতে চাই। আমার মানে পুলিশ তোর কাছে আসছে যে কি হয়েছে বলেন, আপনাকে এই টাকা দিতে হবে, তো বলছি না কিছু হয়নি, সব ঠিক আছে, আই লাভ মাই সেলফ, আবার যে মেয়েটি টাকা নিয়ে গেছে, আই এম প্রাউড অফ ইট। আমার ইস্যু লাগছে কোন পথ দিয়ে বাথরুমে যাওয়া যায়, ওই পদ্ধতি পালায় যাওয়ার অবস্থা। ওকে, পালায় চলে গেল। এগুলো যদি ভিডিও করা যেত, কাপড় তুলে দৌড় দিত। প্রশাসন ক্ষিপ্ত যে না, দেশের জন্য কিছু কিছু করতে চায়। হ্যাঁ, ওরা পিছপি যাচ্ছে, তুই কাপড় তুলে দৌড়। তারপর বল। তো আসলে আমার সত্যি কষ্ট হচ্ছে তোর জন্য না, যারা তোর জন্য ফাইট করতে চাচ্ছে, দেশের প্রতি ভালোবাসায়, মহব্বতে, তাহলে দেশ মাতৃকার ভালোবাসায়, জনগণের বন্ধু, মানবিক বন্ধু, আলটিমেট পুলিশ ফোর্স, ওদের জন্য কষ্ট হচ্ছে যে ওরা কিছু করতে পারলো না। আহারে। So, যাই হোক, আমি এখান থেকে বের হয়ে আসলাম। আমি দেখলাম যে না, এখানে থাকলে পরে আমার মানে ওই যে বললাম না যে আন্ডারটা নিয়ে নিছে, তারপরে আবার ছালটাও নিয়ে এখানে নিছে। যে ঘটনাগুলো ঘটতেছে, এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি it's all about me, not all about Dhaka FM, not all about শান্তু, it's absolutely for me যা আমি করতেছি। এবং আমি সত্যি কষ্ট পাচ্ছি, not for you, not আমি এক্স্যাক্টলি for the administration. What a fascination! কেউ 5-6 জন লোক পিছন পিছন দৌড়াচ্ছে হেল্প করার জন্য। তু ঠেরা গরিব আদমি কাপড় খুলে দৌড়াচ্ছে হেল্প নেওয়ার জন্য। সোনার বাংলার কি হবে, দেশটা কিভাবে রক্ষা হবে? তারপর আচ্ছা, আমি কি লিভ নিতে পারি? আমি কি লিভ নিতে পারি আজকে লাইফ থেকে? It's all about Dhaka FM, it's all about Shantu. Exactly, it's all about me, Ehtesham. ফাঁসি দিলে আমারে দাও, জেলে দিলে আমারে দাও। আমি সত্যি জেলে দিতে চাই, কারণ যা চলতেছে এটার পেছনে অনেক কষ্ট, অনেক অনেক রক্তক্ষরণ হয়, বলতে পারি না। আমি হিজড়া টাইপের প্রজাতির প্রাণী তাই, বাট আজকে একটা সাহসী ছেলেকে পেয়েছি, যে সাহসী ছেলেটা তার কষ্টের জন্য বারবার যাচ্ছিল, পরে সমাধান না পেয়ে কাপড় খুলে দৌড়াচ্ছে। প্রশাসন পিছনে যে সমাধান চাই, ওই ওনা বিল্ড দ্য সোনার বাংলা, সত্যি পালায় যাচ্ছে না, আমরা এটা সমাধান দিব, সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তারপর মানে খুবই একটা খারাপ অবস্থা। এখানে থাকলে দেখলাম যে না, আমার মানবিক হয়তো খুচরা কিছু টাকা আছে, মানে কিছু টাকা আছে, কিছু টাকা আছে, খুচরা কিছু টাকা আছে, এটা কি হবে? 20,000 তো দিচ্ছে, মেয়ে 20,000 দিচ্ছে, খুচরা কিছু টাকা আছে, ওইটা কি হবে? মেয়েরা তো 20,000 দিয়ে দিচ্ছে, আর খুচরা কিছু টাকা আছে, ওটা কি?
কি কমের ওষুধ খাই দিয়ে কি আবার কমের ওষুধ খাওয়ায়নি, হোমিওপ্যাথি খায়নি, কি খুচরা টাকা কি ওটা বাচ্চা কে নিবে খুচরা টাকা? পুলিশ। ও ভাই, তারপর বল তোর জন্য তুই পালায় গেলি, তারপর কি হলো বল? তারপর বল। তারপর আমার কাছে বেশি সম্ভবত 120-30 টাকা ছিল। বল, আচ্ছা বল। তো আমার ওখান থেকে ব্যাক করতে লাগে অনেক টাকা, যেটা আমি আমার ওখানে ফেরা সম্ভব না আমার পক্ষে। বল। তারপর আমি ওই যে আমার হালিম আঙ্কেল, আমি টাকা নিয়ে আনছিলাম, আমি হালিম আঙ্কেলকে ফোন দিলাম যে আঙ্কেল আমার তো এই অবস্থা, এখন আপনি কি করবেন, একটা করে একটা কিছু করেন। আঙ্কেল বলতেছে যে বাবা আমি তো আপনাকে বলছিলাম, আপনি তো শুনেন নাই, আপনি চলে গেছেন। হ্যাঁ বলেন। আপনি চলে গেছেন, তো আমার কিছু করার নাই। আপনি আচ্ছা আমি একটু পরে আপনাকে ফোন দিচ্ছি, আমার এদিকে ফোনে চার্জ নেই। আমি বললাম তো আঙ্কেল আমার তো ফোনটা অফ হয়ে যাবে, যা করার এখনই করতে হবে, আর নয়তো পরবর্তী আমার সময় মানে থাকবে না, আমি কিছু করতে পারবো না। তো আপনি আমাকে এখন কিছু করেন। তো এই কথা বললাম, বলার সাথে সাথে ফোন কাটছে, আমার ফোনটা অফ হয়ে গেল। সাথে চার্জার আছে, আমি কিন্তু আজকে চার্জারটা নিয়ে আসছি, ওই যে ভোগা থেকে শিখছি। চার্জারটা ছিল, তখন একটা দোকানে গেলাম চার্জ দেওয়ার জন্য, উনি বলছে ভাই চার্জ দেওয়া যাবে না। বাবা কি আজব এক জায়গা, ভাই আমার চার্জার আছে তো, বললে মামা দেওয়া যাবে না। কি করবো, নিরুপায় হয়ে ঘুরতেছি। ওই মানুষগুলা সাথে আমার আবারও দেখা, যারা বলছে থানায় যান আপনি। ওদের সাথে আবারও দেখা, ওনারা বলছে আপনি আবার থানায় যান। আমি বললাম ভাইয়া 120 টাকা আছে নাকি? 120 টাকা নাই, 55 টাকা আছে। একবার গেছি যে আমরা হাফ মিনিট তো ওই অবস্থা আইছি, আবার যদি যাইতে বলেন তাহলে আমার লাশ এখানে রেখে দিবে। ক্লিয়ার, মানে আমার লাশটা এখানে রেখে দিবে, ফারলে ওরা পোস্টমর্টম করবে নিয়ে। আবার থানা যান, কি করলি? ওই লোকের সাথে আবার দেখা। আমি বললাম যে আপনি এটার চাইতে বিকল্প রাস্তা থাকলে আমাকে বলতে পারেন, আমি সেটা করবো, সেখানে যাবো, অবশ্যই যাবো। তো তখন একটা মুরব্বী লোক আসলো, মুরব্বী লোক আসার পরে উনি বলতেছে যে আচ্ছা বাবা আপনার বাড়ি কোথায়? আমি বললাম, তো উনি বলতেছে যে সুনামগঞ্জ আপনার বাড়ি, তা আপনি এই টাইপের কেন, এই ক্ষেত আবুল আমি বললাম হ্যাঁ আমি এরকমই, হ্যাঁ গ্রাম থেকে আসছি তো এরকমই, ফার্স্ট টাইম ঢাকা আসলাম। তাহলে এটা কিছু করার নাই, শেষ চলে গেছে। বললেন ফার্স্ট টাইম ঢাকা আসছেন? হ্যাঁ বললাম যে হ্যাঁ আমি আমার কিছু নিয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? আমার তো কিছু করার নাই, একমাত্র মৃত্যু ছাড়া, মানে আজকের দিনের জন্য আমার এখানে মরতে হবে, তাহলে সমাধান হয়তো একটা হইতে পারে। উনি বলতেছে যে আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যান, ফোন নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে নক করব, আর ওই মেয়েটার ফোন নাম্বারটা দিন। তাই আমি বললাম দিলাম, দেওয়ার পরে উনি বলতেছে যে আমি ওনাকে ফোন করবো, আপনাকে ফোন করব, আমি যদি ওনাকে ফোন করে পাই তাহলে আমি আপনাকে জানাইবো। শেষ কর। দিয়ে দিলাম। আমরা 15 মিনিট সময় বেশি গেছি তোর পাগলামি ঠালায়, শেষ কর। তারপর নাম্বার দিয়ে আসলাম, উনি আমাকে ফোন টোন দেয় নাই। তো ওখান থেকে বেরিয়ে আসে বললাম এখন আমি এখন আর যাবো না। আমার ভিউয়ার্স কত সুন্দর এই কথাটা কোট করে ফেলেছে, কি নাম ওর, সঞ্জি শাহরিয়ার, খেতা বলা বল। ওকে শেষ কর। তারপর আমি তো আবার ফিরতে হবে বাসায়, তো একটা হেল্পার আছে, বাসে হেল্পার, মানে সদরঘাট থেকে ওরা এখানে এদিকে আসে। তাই আমি বললাম যে মামা একটা কথা বলবো।
রাগ করবেন না তো? কয় না, বলেন। আমি বললাম যে আমার কাছে কোন টাকা নাই। এখন দেখেন মানে এতক্ষণ যা করলাম, মানে নিজে যা করলাম অন্যের জন্য বা নিজের জন্য, এই পর্যন্ত এসে বাটপার হয়ে গেলাম। তো উনি বলতেছে যে আপনি কি বাটপার নাকি? আমি বললাম মামা বাটপার টাটপার না, ওই রকম টাইপের লোক না মামা, মলম পাটি না, মলম পাটি ছাড়া। তো আমি এই দেখা আসলাম, আমার প্রিয়তমা আমাকে প্রিয়তমা বলছে, এরপরে পাশে এইগুলা প্রিয়তমা এখনো প্রিয়তমা। কিরে তুই বাড়ি ঢাকায় শিফট করবি কবে? চান্সরা শিফট কর, চান্স আছে হয়তো বা। আমার নাম্বার রাখিস, আসলে ফোন দিস। আমার আয়ু আজকে সুন্দর 5 বছর বেড়ে গেল। বললাম যে আমার প্রিয়তমা এরকম এরকম একটা মেয়ের সাথে কথা বলে আসলাম, মানে যে আমার বউ হওয়ার আচ্ছা, কথা পুরো ছিল। ঘটনা তাকে বললেন, তারপর? বলার পরে আমার কাছে কিছু নাই, সব শেষ, সব নিঃস্ব হয়ে গেছি। আমাকে আপনি নেবেন? যদি নেন তাহলে গাড়িতে উঠান, আর যদি ভবিষ্যতে কোনোদিন বাইসে থাকি, যদি আপনার লগে দেখা হয়, তাহলে আমি এই টাকা সম্পূর্ণটা পরিশোধ করে দিব। উনি বলতেছে যে মামা আপনি তো আমাকে বিপদে গলায় দিয়েছেন, আচ্ছা উঠেন। আমাকে নিল, নেওয়ার পরে বাসায় আসলাম, শেষ করা মানে এখন শেষের পড়তে। তো বাসায় হঠাৎ করে বাসায় আসলাম, মানে সারাদিন যে ঘুরলাম, মানে গায়ে দোলাবালি, মানে একটু নোংরা নোংরা টাইপ ভাব হয়ে গেছে। তো হঠাৎ করে বলতেছে যে তোমার এই অবস্থা। আমি বললাম এই অবস্থা মানে হঠাৎ করেই এমনি? কে বলতেছে এটা? কে বলতেছে হঠাৎ এই অবস্থা? বলতেছে আমার প্রিয়তমা। হ্যাঁ, কোথায় দেখলো? আস্তে আস্তে তো পাগল হয়ে আছে। আমি কই দেখলো তোরে আবার? আমার বাসায়। আপনার বাসায় আপনার প্রিয়তমা মানে? এই শালা কেউ কোথায় কই গেল রে? ওই মেয়ে না চলে গেল, পালায় গেল। হ্যাঁ পালাই গেল। তারপর না পুলিশে গেলি, এই করলি সেই করলি, হ্যাঁ। এখন তুই বাড়ি ব্যাক করছিস। বাড়িতে যে কি দেখছিস? বাসায় ব্যাক করছি, বাসা ব্যাক করে আমার প্রিয়তমা। এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ কর। কোন? মানে কি এটা ওই কোন? 20,000 টাকা খাইছিল এই প্রিয়তমা? তাহলে এটা কে? এই প্রিয়তমা না, তাহলে আমি তো তখনও বিবাহিত। হ্যাঁ, কি আপনি তখনও মানে আপনি বিবাহিত থেকে অস্ট্রেলিয়া যেতে চেয়েছেন? হ্যাঁ। বলিস নি তো এই কথা তখন? ওরা কে রে তুই? না মানে আজ আমি কি প্রোগ্রামে আছি জিন ভূতেরা? হ্যাঁ, তারপর আপনার বউ জানতো? না, জানতো না। মানে হঠাৎ করে বাসায় আসলাম, তো তার কাছে আমাদেরকে তো বলিস নি যে তুই বিবাহিত, বা বলছিলি প্রোগ্রামের মধ্যে নাকি না। আমি ভুল করেছি? না না না, বলে নাই, বলে নাই গুরু, বলে নাই, বলি নাই। আপনি বলেন নাই মাথাটা একবার। খারাপ করে ফেলতেছিস। হ্যাঁ, তারপর? হঠাৎ করে বলতেছে যে তুমি এভাবে আসলা কেন? বলে এমনিতে আসলাম, ভালো লাগতেছেন তাই আসলাম। তোর বাচ্চা কাচ্চাও ছিল নাকি তখন? না, এখন আছে? এখন আছে। যাই হোক, ওই তখন বাচ্চা কাচ্চা ছিল না, বউ বসে আছে ঘরে। জি, মানে বউ জানতো না? জানতো না। তো হচ্ছে তোমার কাপড় চোপড় এরম কেন, তাই তো? হ্যাঁ ওর ক্ষেত্রেও বলতেছিস তোমার প্রিয়তমা? কয়টা হ্যাঁ। প্রিয়তমা থাকে? আবার পাশে মাথা দিয়ে দিয়ে উঠে 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 গুরু এবার এটা জোরে, কি রে তুই? এটা ডিজার্ভ করে, কি তুই? ইউ ডিজার্ভ ইট। তুই কেমন কি তুই? হ্যাঁ, তারপর? সত্যিকার অর্থে সেটা তোকে হচ্ছে কেউ যে ডিফারেন্ট বলেনি আজ পর্যন্ত যে তুই অন্যরকম টাইপের? বলছে কেউ? না, তো হ্যাঁ, এই শালারা করে যারা এই ফোন দিচ্ছে বন্ধু বলে, সাইফুল টাইফুল, কেউ তোকে বলেনি তুই আলাদা টাইপ? তোর বাবা মা আত্মীয় স্বজন কেউ বলেনি তুই ডিফারেন্ট? কারণ কেউ তো এই বিষয়গুলো জানে না। আজকে জানলো? আজকে ফার্স্ট টাইম হয়তো বা এই প্রোগ্রামের মাধ্যমে সবাই আমি জানবে। খুব অবাক হচ্ছি, শোন, অসম্ভব অবাক হচ্ছি। আমি ভেমড়ি খাওয়ার মতো অবস্থা। এখন যে কথাটা তুই বললি, প্রিয়তমা বলছে আমি মেয়েটা মনে হয় চলে গেছে ওখানে। তার আগ পর্যন্ত তুই কখনো বলিস না তো আমাদের কাছে যে তুই বিবাহিত একটা ছেলে। না, এটা আমি তোর কিন্তু বউ বসে আছে, এটা ভাবা যায়? আমি তো কল্পনাও করতে পারিনি। আচ্ছা শেষ কর। কেমনে শেষ হবে নাকি? সেকেন্ড পার্টে যাবো আবার? তারপর হঠাৎ করে আসলাম, আসার পরে
তো আমি তো খুবই ক্লান্ত, তো আমি বললাম ঠিক আছে আমাকে একটু খাবার দাও, পানি টানি দাও। সারাদিন খাই নাই। কি আছো? তখন ব্যাপারটা ছিল এরকম, গুরু আসলে আমাকে গুরু বলিস না বাপ, তুই আমার অনেক উপরে জায়গা যা। তারপর মানে আমার একটা সমস্যা ছিল কি, ওই সময় আমার একটা ব্যক্তিগত কাজে আমার টাকার খুব প্রয়োজন ছিল। যে ব্যাপারটা আমি হালিম আঙ্কেলকে, আমার যে আঙ্কেল, আমি ওনাকে বলছিলাম, শেয়ার করছিলাম। মানে এমনিতে কোনো রাস্তা তো নাই, মানে মানুষ খারাপ হয় একটা পর্যায়ে, মানে কখন খারাপ হয় বা কেন খারাপ হয় ব্যাপারটা হচ্ছে যে এইটা। কাব্য করিস না, অলরেডি আধা ঘন্টা বেশি গেছে প্রোগ্রাম, বাট আমি বন্ধ করতে পারছি না। তোকে দেখাই আমার শেষ হয়নি এখনো। তারপর সো আমার টাকার খুব প্রয়োজন। আমি তো টাকা পাই না, কোনো জায়গাও পাই না, আর আমার এমনিতে কোনো আর ইনভেস্ট করার মতো কোনো রাস্তাও তো নাই। সো আমি কি করব? আমি ওই যে কারণে মানে ফার্স্ট যে ফিনিশিং যেটা, যে এরকম নিজের কাছে খুব মনে হইতো যে আমি যদি কোনো জায়গায় মানে এতগুলো টাকা পাইতাম, সত্যিকার অর্থে যেটা, এতগুলো টাকা পাইতাম, হয়তো আমি কাজটা করতে পারতাম বা আমার ভালো হইতো, শিওর। কিন্তু না, কোনো জায়গায় পাই নাই। কিন্তু আপনি বললেন না যে এতগুলো টাকা দেওয়ার পরেও প্রিয়তমা কেন বা এই কেন কষ্ট না লাগার কারণটা হচ্ছে যে এই যে আমি ওর সাথে যেটা করছি ফানি হিসেবে করছি। যদি মানে একটা জোয়া আছে না, জোয়ার মতো আমি যেটা দিলাম, হয়তো আসলো না, হয়তো গো চলে গেল, বুঝতে পেরেছি। জাস্ট শুধু এটা যদি এটা হতো তাহলে আপনি বাড়িতে যেটা বসে আছে থাকতো, তখন এটা চিট করতাম। কি করতে? চিট করতাম, চিট করতো ওর সাথে চিট করতাম। আচ্ছা, কারণ এর আগে আমি অনেকবার ধোঁকা খাইছি। আজকে দেখছেন আপনার বউ এটা? আজকে আমি এখানে দেখবে তো, আজ না কাল আসলাম, দেখবে। আমি এখনো পর্যন্ত বলিনি তার কাছে। হাজার হাজার শেয়ার হয়, দেখবে। এখন শেষ কর, এখন কি অবস্থা তো শেষ কর, আধা ঘন্টা সময় পার হয়ে গেছে, তারপর শেষ কর। জি হয় সেভাবে সারা রাত বলে আমার কোনো আপত্তি নাই, কারণ তুই অন্য লেভেলের মাল একটা। আসলে আমার আপত্তি নাই, বাট এটা টাইমিং এর তো ব্যাপার থেকে ওদের নেক্সট প্রোগ্রাম থাকে। শেষ করতে। জি ঠিক আছে। তো এইভাবে এইরকম করে আমি যে আজকে স্টুডিওতে আসলাম, আমি তাকে বলি নাই। বলিস নি, কারণ বললে হয়তো বাসে। এখন বল কি বলতে চাস তাকে। সো মানে কাজটা করার এটাই উদ্দেশ্য ছিল। তোর পরিস্থিতি খারাপ, টাকার প্রয়োজন ছিল, তুই সার্ভাইভ করার জন্য যা দরকার তাই করেছিলি। হ্যাঁ, হ্যাঁ। ইট ডাজন্ট মিন যে তুই যাকে বিয়ে করেছিস তাকে তুই চিট করতি নাকি? না, তাকে না, মানে আমার একে তো ব্যবহার করে তুই অস্ট্রেলিয়া শিফট হতি, এবং তোর যে বউ তাকে ঠিকই তাকে পালার জন্য যা যা করা লাগে সেটা করতি। Right, তো জি। এটাকে একটা অপরচুনিটি হিসেবে ব্যবহার করতাম। হ্যাঁ, ভাগ্যিস একটু অন্তত বুঝেছি, তোর বাকি কিছু না, বুঝিনি। কারণ হচ্ছে আমি কিন্তু এতটুকু বুঝেছি গুরু, কারণ হচ্ছে উনি শুরু থেকে কিন্তু বলছিল যে এই মহিলার সাথে ওনার ওই হাত ধরার সম্পর্ক বা না, দেখে না, ওনার ওই ভালো মহব্বতটা লাগা কখনোই তোর ছিল না। আপনি নাই, কারণ opportunity তোর হিসেবে মহব্বত নিতে সব চেয়েছেন। বন্দি করে বুঝতে রেখেছিস পেরেছি। ওই বইয়ের কাছে। হ্যাঁ। কিন্তু তোর যেহেতু পরিস্থিতি খারাপ, তোর কিছু খারাপ সিচুয়েশন ছিল, তুই অপরচুনিটি হিসেবে এই মেয়েটাকে ব্যবহার করার চেষ্টা করেছিলি, মেয়েটাও ব্যবহার করার চেষ্টা করে, মেয়েটা গেইন করেছে, চিট করে বাড়ায় গেছে, বাড়ায় গেছে। তুই পারিসনি। পারিনি, আমি তুই fail পারলে ওই জায়গাতে, যেহেতু তুই কোনো অপরচুনিটি পাচ্ছিলি না, তোকে পাত্র এটার বাহানাতে হলেও তুই চাইছিলি যে আমার যে সিচুয়েশন যাচ্ছে আমি যেন কিছু টাকার সংস্থান করতে পারি, যাতে করে আমার সংসারকে দেখতে পারি। এই তো উচিত। এই জায়গাগুলোতে মানুষ চেষ্টা করে ভালো পথে, সহজ পথে, সহজ পথ। হালাল পথে কাজ করতে, তুই একটু বাঁকা পথে একটু গেছিলি। বাঁকা, হ্যাঁ। এই ছিল একটু না, মেলা বাঁকা। একটু তো যাই হোক, এই পথে গেছিলি, এই তো পার্থক্য। উদ্দেশ্য ছিল এই পরিবারের কাছেই ফিরে আসা। তোর বউকে তো চিট করার উদ্দেশ্য তো না। ছিল না। এবার বল, শেষ কর। এবার তো মেয়েটার কাছে গেলি, তারপর শেষ কর। চলে আসলাম। আমি খুবই ক্লান্ত। খাবার দিতে বললি, খাবার দিয়ে দিল। খাবার দিয়ে সাইডে খাইলাম, শুয়ে পড়লাম। সকালবেলা আবার ঘুমও বলতেছে, হলো তোর? আমার সারা রাত ঘুম হয় নাই। আমার আঙ্কেল যিনি টাকা দিল, উনি ঘুম হয় নাই। সকালবেলা আবার আঙ্কেলের সাথে কথা বলছি, সারা দিন কথা যাক, বলছি। ভুল করলাম, শর্ট কর। তো আঙ্কেল বললো যে জীবন যাই করছেন সব বাদ দেন, ফাউল করছেন, এটা ভুল, আপনি ভুল স্বীকার করেন। ওটা তো ধরা খাইছসি। তারপর আমি বললাম হ্যাঁ, এটা তো আমার ভুল বর্তমান হয়েছে। অবস্থা কি তোর? আর বর্তমান হচ্ছে যে আসলে ভালো, এখন আর আদার সাইড কোনো কিছু নাই, ক্লিয়ার। এখন ফ্যামিলি নিয়ে আছি। এখন মানে অ্যাকচুয়াল প্রিয়তমা আছে সাথে। অ্যাকচুয়াল যেটা ঝামেলা এগুলো গেছে তোর জীবনে? ঝামেলা ক্যান্সেল, সব ক্যান্সেল। মানে যে প্রবলেমের জন্য তুই কাজ করতে গেছিলি সেগুলো ঠিক হয়েছে? ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই? সমস্যা নেই। শিওর? শিওর। আর কি করতেছিস এখন?
এখন হচ্ছে যে আমি বলি আমি যে কাজটা করি বা যে চাকরি জবটা Please করি, বল। এটা হচ্ছে যে আমি একজন আনসার বাহিনীর গর্বিত সৈনিক আমি মনে করি। ওগুলো বলিস না, আমি আমি- কি করলাম এতক্ষণ, আমাকে আবার পাকেটে নেবে মানুষ, ওগুলো বলিস না, যে প্রশাসনে আছিস, হ্যাঁ, জি। প্রশাসনে প্লিজ আছে। এগুলো বলিস না। ওকে সরি, আমি আমার ভুল হয়ে গেছে, সরি। প্রশাসনে সার্ভিস করতেছি। কেন বললি এটা? এটা যে আমি আচ্ছা, জানি না হ্যাঁ। যে তোর কোনো প্রবলেম হবে কিনা, বলিস না এটা। আর প্লিজ কেউ প্রবলেম হিসেবে নিয়ে না, এটা ব্যক্তি মানুষের জীবনের তো একটা পার্ট থাকতেই পারে। আমি তো জানতামও না যে সে কোথায় জব করে বা কিছু, আমি ফান করে অনেক কিছুই করতেছিলাম। সো আর ও যেটাই বললো সেটাও সে একেবারেই কোন রকমের ভাবনা চিন্তা ছাড়াই বলেছে। ইট ডাজন্ট মিন যে প্রশাসনে কেউ যদি কোনো জব করে, সরকারি কোনো জব করে বা অনেক বড় প্রতিষ্ঠানে থাকে, এর মানে এই না যে সে মানুষ হিসেবে সেই তার যে ব্যক্তি সত্তা সেটার বাইরে এসে চলে যায়। সো কেউ যেন কোনোভাবে তাকে এটার জন্য রং ইন্টারপ্রিটেশন না করে বা এটার জন্য তার জন্য কোনো রকমের সার্ভিস বুকে বা সার্ভিস যে তার ক্যারিয়ার সেখানে যেন কোনো ইম্প্যাক্ট না হয়। করজোড়ে মিনতি করতেছি তার যে স্টেক হোল্ডার, তার যে সুপারভিশনের দায়িত্বে আছে, তারা যেন এটার সাথে কোনোভাবেই কোনো সাংঘর্ষিক কোনো সিদ্ধান্তে না যায়। এবং আমি জানতামও না এখনকার আগ মুহূর্তকাল পর্যন্ত, আমার সাথে দেখা হয়নি, দেখা তো হয়েছে স্টুডিওতে তোর সাথে, রাইট? স্টুডিওতে। এবং আমি জানতামও না যে সে কোথায় জব করে বা কি করে। তার আগ পর্যন্ত আমি ফান করতেছিলাম যেভাবে আমি ফান করতে পছন্দ করি। আমি যে ফান করছিলাম, তোর কি কোনো রিগ্রেট আছে না। নাকি বড় ভাই বা বন্ধু হিসেবে তুই মেনে নিয়েছিস হ্যাঁ, একদম মানে বড় ভাই, বা ফ্রেন্ড হিসেবে মেনে ফ্রেন্ড না নিয়েছিস? বড় ভাই। কোনো রকমের কোনো অবজেকশন নাই তো? আমি আসলে কোনো রকমের তোকে আন্ডারএস্টিমেট করার জন্য, আন্ডারমাইন করার জন্য কোনো ফান করিনি। বিলিভ মি, আল্লাহ জানে এবং আমি জানি যে আমি একেবারে ভেতর থেকে ফান করার চেষ্টা করতেছিলাম। এবং সেই কারণে হয়তো আধা ঘন্টা 40 মিনিট পার হয়ে গেছে, তারপর প্রোগ্রাম কন্টিনিউ করছি, কারণ আমি তোর সাথে আমিও নিজে ভেসে গেছি এবং অসম্ভব ভালো লাগতেছে তোর সান্নিধ্য। কয়েকবার বলেছি, আবারও বলতেছি, আমি যদি সুযোগ পাই বারবার তোর সান্নিধ্যে যেতে চাইবো। যার সান্নিধ্যে গেলে মানুষ হাসতে পারে, প্রাণ খুলে বাঁচতে পারে, এর মতো দারুণ বন্ধু তার হতে পারে না বলে আমার মনে হয়। সো দিস ইজ দ্য থিং। আমি নিজে জানতাম না বিধায় তার সাথে আমার ডেলিভারি এবং তার সাথে আমার কথোপকথনের ধরন এরকম ছিল। এবং আমি যখন শুনলাম এই জিনিসটা সে প্রশাসনায় আছে, সেটা শোনার পর আমার একটু লাগতেছে, আমার নিজের জন্য অস্বস্তি লাগতেছে, এই কারণে যে ছেলেটা যেন কোনোভাবেই কোনো সমস্যার মধ্যে না পারে। কারণ প্রশাসনে থাকুক আর যেখানেই থাকুক, আকাশে থাকুক আর পাতালে থাকুক, দিন শেষে তো একটা মানুষ, সে মানুষটাই রিপ্রেজেন্ট করতেছিল তার জীবনের কথা। এবং এই জায়গা থেকে যদি কেউ প্রয়োজনীয় শিক্ষা নেয় এবং তার জন্য যদি এই লাইফ থেকে কোনো রকমের লার্নিং নেয়, সেটা অনেক বড় একটি ব্যাপার বলে আমরা মনে করি। ওকে, ফিনিশ কর। তারপর এখন ভালো, সব ঠিকঠাক। বাচ্চা কয়টা? এখন হচ্ছে একজন ছেলে না মেয়ে? ছেলে। আর বিয়ে কতদিন হলো? বীর হচ্ছে তখন তো আমার ওয়াইফ ছিল, ওই যেটা ঘটনাটা করলাম। সো এটা হচ্ছে যে 17-র দিকে বিয়ে করি। আজকে 23, মানে আজকে প্রায় 23, 6 বছর। প্রায় শেষ তো হয়ে যাচ্ছে। ভালো থাকিস। জি ভালো। এখন তো কোন রকমের প্রবলেম, যে প্রবলেমগুলো ছিল ওগুলো তো নাই? জি না, সব সলভ হয়ে গেছে এভরিথিং ইনশাআল্লাহ। সেটেল ডাউন। বাড়িতে থাকিস সব একসাথে? হ্যাঁ, কে কে থাকে বাসায়? বাসায় আমার বাবা মা অবশ্যই আছেন। হুম আমরা 3 ভাই 1 বোন। আমি ভাই বোনদের মধ্যে সবার বড়। হুম। আমার ছোট মেজো ভাই, তারপরে একজন বোন, তারপরে ভাই। সো বাসাতে থাকি সবাই মিলে একসাথে? একসাথে বাসায় থাকি। মানে আমাদের ভাবি এবং বাচ্চা সবাই বাসায় থাকে? সবাই বাসায় থাকে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 2 বছর শেষ, 3 বছর পা রাখছে। ভালো থাক, ভালো থাক। কি নাম তোর? বাসায় কি নামে রাখি তোকে? আমাকে নাম বলতে চাস? বাসায় হ্যাঁ নাম তানজিল বলে রাখে। তানজিল, ভালো থাকিস। আমার বহুদিন পর আমার 17-18 বছরের ক্যারিয়ার, আমি বারবার, মনে হয় কয়েকবার বলেছি যে এই প্রোগ্রামের কথা মনে থাকবে, বাট আমি এত বেশি বিনোদিত হয়েছি আজকের প্রোগ্রামে, আমি এত বেশি হাসছি আজকের প্রোগ্রামে। আমার মনে হয় না যে 16-17 বছরের কোনো প্রোগ্রামে এত হাসছি আমি। এবং তোর মতো একটা ছেলে বন্ধু হিসেবে যদি এই বয়সে এসে আমার কাছে ধরা দেয়, আমি বেশিরভাগ সার্কেলে আমার প্রবলেম কি হয় জানিস, আমি মানুষকে হাসাই, কিন্তু আমাকে হাসাতে পারে এরকম একটা ফ্রেন্ডের দেখা যদি পাই, আমি খুব শান্তি পাবো এবং গর্বিত হব। আজকে অনুষ্ঠান শেষ করছি। তো আমি একটা কথা বলি প্লিজ। আমি বিয়ে করছি হচ্ছে শ্বশুর বাড়ি, তারা কেউ জানে না, মানে ওই যে চিটটা হয়েছে আমার সাথে, এবং কেউ বউ তো জানে না, এখন তো কেউ সবাই জানে জানবে না। বা- এখন সবাই জানবে। সো আমি সবার কাছে তো মানে- এটা না জেনে বুঝে বললি কেন? তাহলে জানবে কিন্তু সবাই। হ্যাঁ সবাই জানবে। ইভেন আমি আমার শালিকে নক করছি যে আমি এতে যাচ্ছি, আমার গল্পটা তুমি শুনবা, আমার একটা বড় ধরনের ভুল ছিল, এটা আমি শুধরাই দিতে চাই। বাহ, শিওর।
আমি এটা বলে আসছি। বল কি বলতে চাস? আমি সবাইকে বলবো যে যারা, আমি আপনাদের অনেকের কাছে বলিনি এই বিষয়টা, আজকে আমি বললাম। তো আমি আপনাদের সবার কাছে দুঃখিত এবং কি মানে ক্ষমা চাচ্ছি এক কথায়। সবাই আমাকে ক্ষমা করে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ কোনো ভুল বুঝবেন না এবং কি ভুল দেখবেন না। আমি কিন্তু আসলে এরকম না। সত্যিকার অর্থে মানুষ তো সবাই মানুষ, কিন্তু মানুষের দেখা যাচ্ছে একটা সময় মানে কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে, আবার কিছু কিছু পরিবর্তন মানুষ নিজে আনে। জাস্ট মনে করেন এটা একটা আমার এরকম আনা হয়েছিল, বাস শেষ। সো আমি, আমার আগেও ভালো ছিল, এখনো ভালো, মাঝখানে একটু মিস্টেক হয়ে গেছে। সো সরি, আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন। এবং কি আমি লাস্ট যে কথাটা বলতে চাই, আমার অরিজিনালি পার্মানেন্ট প্রিয়তমা, ওর নাম হচ্ছে, নামটা বলি? দরকার নেই, এমনি বল। আচ্ছা, তোমাকে আমি, আপনার বাচ্চার মা। হ্যাঁ আমার বাচ্চার মা। সেটা হচ্ছে যে আমি তোমার কাছে এটা ভুল করছি। আসলে ভুলটা আমি করছি, সবার জন্য হয়তো বা সবাই সেটা করতো না, বা শুনলেও ওটা মানতে পারতো না। আমি একা একাই ম্যানেজ করলাম বা চিট করলাম। সো তুমিও আমাকে ক্ষমা করে দিবা বা ক্ষমার দৃষ্টিতে দেখবা। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আমার দিকে তাকায় বলতে বলতে ক্যামেরার দিকে তাকায় বলে। অবশ্যই তোমাকে অনেক ভালোবাসি। এটা আমার ভুল হয়ে গেছে, এই ফার্স্ট টাইম আমি ভুল করলাম। তোমাকে পাশে পাওয়ার পরেও কোনো ঘাটতি ছিল না, এমনিতেই। বাহ, এই একটা সহজ স্বীকারোক্তি। অনুষ্ঠান শেষ করছি। সাউন্ডটা দিস। এবং আমার বিশ্বাস, আমারটা দিস। এবং আমার বিশ্বাস যে এই জায়গাতে আমি থাকলে কোনোভাবে এই জিনিসটাকে অ্যাকনলেজ করতে পারতাম না। কারণ এই ধরনের অ্যাকনলেজমেন্টের জন্য যে ধরনের কলিজার জোর লাগে, যে ধরনের জজবা লাগে, সেটা আমার মধ্যে নাই। সো এই ছেলেটির মধ্যে এই জজবা আছে বিধায় লক্ষ মানুষের সামনে এই জিনিসটা অ্যাকনলেজ করতে পারলো যে এই জিনিসটা ভুল হয়ে গেছে। এমন হতে পারে যে ছেলেটিকে এই জিনিসটা দিনের পর দিন এটা হয়তো রিগ্রেটের কারণ ছিল, যে আমি জিনিসটা কেন করলাম। এত ভালোবাসে আমার বউ, এত ভালোবাসে আমার বাবা মা, এত ভালোবাসে আমার শ্বশুর শাশুড়ি এবং তার যারা আশপাশে আছে সে মানুষজন, আমার বন্ধু বান্ধব, তার মধ্যে আমি এরকম একটা নেগেটিভ ঘটনার মধ্যে কেন গেলাম। সে রিগ্রেট থেকে বাঁচার জন্য সে হয়তো চিন্তা করেছিল যে একটা ওপেন প্ল্যাটফর্মে আমি অ্যাকনলেজ করবো, স্বীকারোক্তি দিয়ে জানিয়ে দেবো যে আমার ভুল ছিল, এটা ক্ষমা করে দাও, যেভাবেই হই না কেন, যে চিন্তা করেই করি না কেন, আমাকে ক্ষমা করে দাও। এ ধরনের কলিজার জোর, এ ধরনের জজবা ইমানি, এ ধরনের এরকম সাহস, এ ধরনের ফেস করার মতো ক্যাপাবিলিটি খুব কম মানুষের জীবনে জোটে। আমার বিশ্বাস আমি এতে জীবনেও করতে পারতাম না, কারণ আমি ইন আদার সেন্স এমন একটা ভীতু টাইপের মানুষ যে মানুষের পক্ষে এটা কোনোভাবেই করা পসিবল ছিল না। সো এই ছেলেটিকে যেমন ভালোবাসে তার হাস্যোজ্জ্বল অ্যাক্টিভিটির জন্য, যেমন ভালোবাসায় বারবার বুকের মধ্যে জড়িয়ে ধরছিলাম, ঠিক সেই রকমের শ্রদ্ধায় একবার আমি তার পায়ে ধরে কদমবুচিও করেছি। বারবার মনে হচ্ছে যে বয়সে আমার প্রায় 10-15 বছরের ছোট হলেও ছেলেটি মনে হয় কদমবুচি করি আর বলি যে তুই আমার চাইতে বেটার, তোর মধ্যে ইমানি শক্তি, ইমানি জজবা আমার চাইতে বেটার, ইউ আর দ্য বেটার দ্যান মি। সো এই জিনিসটা আমি অ্যাকনলেজ করতেছি লাখো মানুষের কাছে। এট দ্য সেম টাইম এটাও বলছি যে এই ছেলেটি যে কাজটি করেছিল কোনোভাবেই কিন্তু ওই মেয়েটির প্রতি তার ফ্যাসিনেশন, ভালোবাসা, মহব্বত, মোহ, টান, সেক্স কোনোভাবেই ছিল না। বারবার আমি জিনিসটা চেক করার চেষ্টা করেছি। সে বলছিল যে আমি তো তার প্রতি সে মহব্বতে আকৃষ্ট হয়নি, যে কারণে সে কোনোভাবেই তার প্রতি কিন্তু ফ্যাসিনেটেড ছিল না। আমরা বলছিলাম যে আমি তো মেয়েটির পিছ ছাড়তাম না, ওকে সারাদিন আমার সাথে রাখতাম, কিভাবে পরের দিন থাকা যায় সেই চেষ্টা করতাম। ও বলছে যে আমার মধ্যে এরকম ফ্যাসিনেশন কাজ করছিল না। উদ্দেশ্য একটাই ছিল আমার, অস্ট্রেলিয়া যাওয়া। অস্ট্রেলিয়া মানেই হচ্ছে কোনো সোনার হরিণকে নিজের মতো করে কবজা করা। উদ্দেশ্যটা কি এটা একটু ভাবাটা খুব জরুরি। উদ্দেশ্য হচ্ছে যে প্রিয়তমা তার ঘরের মধ্যে থাকে, যে বাবা মা তার বাড়ির মধ্যে আছে, যে ভাই বোনকে সে পাশে থেকে দেখেছে, যে বন্ধু বান্ধব এবং বইয়ের পক্ষের যে আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে যেন ভালো থাকতে পারে। যে পরিস্থিতির ভেতর দিয়ে সেই ছেলেটি যাচ্ছে, যে কারণে প্রতি মুহূর্তে টাকার প্রয়োজন পড়তেছে বা অভাব অনটনের ভিতর দিয়ে যাচ্ছে, তাই চিন্তা করেছিল অস্ট্রেলিয়া গেলেই হয়তো তার এই প্রবলেম রিজলভ হবে। এবং উদ্দেশ্য যাই হোক না কেন, মাধ্যম যাই হোক না কেন, তার প্রয়োজন ছিল ডেসপারেটলি এই প্রবলেমগুলো রিজলভ করা এবং টাকা, এবং সেই টাকা সংস্থান করে বাড়িতে এসে ফিরে আসা। সো দিস ইজ দ্য থিং। এই বোধটা, এই ভাবনাটাকে ভাবতে গিয়ে আমার মনে হয় ছোটখাটো এই ভুলগুলোকে ক্ষমা করা যেতেই পারে। ইট ডাজন্ট মিন যে আমরা প্রমোট করতেছি যে ধরনের ভুল কেউ করুক, প্লিজ করবেন না, এটা করা উচিত না।
এটা অবশ্যই করা উচিত না। কিন্তু ছেলেটির এই দুইটা জিনিস আমাকে দারুণভাবে আজকে প্রভাবিত করেছে। তার যে অ্যাকনলেজ করার মতো ক্ষমতা লক্ষ মানুষের সামনে, এটা আমাকে চমৎকারভাবে প্রভাবিত করেছে। আমার পক্ষে সম্ভব ছিল না, বহু মানুষের পক্ষে সম্ভব না। তারপর সে বললো এই গল্প স্টোরি শেয়ার করলো, না করলেই পারতো, কেন করলো? করার উদ্দেশ্য একটাই, তার মধ্যে যেন কোনো রিগ্রেট না থাকে। সে লক্ষ মানুষের কাছে জানান দিয়ে বলে দিল যে আমি ভুল করেছি, সো আমাকে ক্ষমা করে দাও। উদ্দেশ্য ছিল একটাই, যে অস্ট্রেলিয়ায় গিয়ে কোনোভাবে যদি সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, টাকা ইনকাম করতে পারে, তাহলে যেন বাড়ির প্রবলেমগুলোকে রিজলভ করতে পারে। কিন্তু যে মাধ্যম সে অ্যাপ্লাই করেছিল সেটা কোনোভাবে হয়তো সঠিক মাধ্যম ছিল না। সেই রিগ্রেট থেকে আজকে হয়তো জিনিসগুলোকে শেয়ার করলো। সো আমার মনে হয় যে এই ঘটনার প্রেক্ষিতে কোনোভাবে তার পরিবারে যেন কোনো রকমের ঝড় না ওঠে, বউ যেন তাকে ভুল না বুঝে, বউয়ের দিককার আত্মীয় স্বজন তারা যেন ভুল না বুঝে, তার বাবা মা যেন তাকে ভুল না বুঝে, এবং স্পেশালি তার সার্ভিস যে ক্যারিয়ারের যে কলিগ এবং তার সুপারিয়র তারা যেন তাকে ভুল না বুঝে। এরকম একটা খাঁটি ছেলে, আমি জানি না যে আল্লাহর কাছে সে কেমন, আমি জানি না যে ব্যক্তি জীবনে সে কেমন, কিন্তু ছেলেটাকে আমার অসম্ভব পছন্দ হয়েছে। আমি বারবারই বলি যে আমাদের কে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন হবে সেটা আল্লাহর দ্বারা নির্ধারিত হয়, কিন্তু আমাদের কে বন্ধু হবে আমরা পৃথিবীতে এসে নিজে বেছে নিই। আমার কপাল ফোড়া যেরকম একটা ছেলেকে বন্ধু হিসেবে আজ পর্যন্ত পাওয়া হলো না। বাট কোনো একটা জীবনের শেষ জীবনের নিঃশ্বাস আসার আগ পর্যন্ত এরকম একটা ছেলেকে যদি বন্ধু হিসেবে পাওয়া যায়, আমার মনে হয় জীবনে আর কোনো রিগ্রেট থাকবে না। সো লাভ ইউ ডিয়ার, মানে আই এম কনসিডারিং ইউ মাই ফ্রেন্ড। ভবিষ্যৎ জীবনে চিরাঙে যাই অথবা ঢাকাতে থাকি, তোর সান্নিধ্য পাওয়ার জন্য সবসময় আমি এতে সম্মুখিয়ে থাকবো। তোর যে দর্শন, তোর যে ডেলিভারি, তোর কথা বলার যে কমিউনিকেশন স্কিল, সবকিছু আমাকে দারুণভাবে প্রভাবিত করেছে। বিধায় বহুদিন পর আজ এত সময় ধরে প্রোগ্রামটা কন্টিনিউ করলাম। 37 মিনিটের উপরে প্রোগ্রাম কন্টিনিউ করতেছি। আমার মনে হয় যে লাস্ট কবে প্রোগ্রাম এরকমভাবে কন্টিনিউ করেছে আমার মনে নাই। তোকে অনেক ভালোবেসে ফেলেছি, তোর মহব্বতের কারণে এটা সম্ভব হয়েছে। সবার জন্য অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয়ে শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। থ্যাংক ইউ তানজিল আমাদের সাথে জয়েন করবার জন্য। আমরা আজকের আয়োজনটি এখানেই শেষ করছি। আর ডিয়ার লিসনার্স, আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আসলে আপনাদের গল্পগুলো কিভাবে বলবেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ প্যানেল আছে 01841904904। এই প্যানেলটিতে আপনি আপনার গল্পটা লিখে কিংবা আপনি ভালোবাসার গল্প শেয়ার করতে চান, এতটুকু লিখলেই কিন্তু আমাদের ভালোবাসার বাংলাদেশের যে টিম আছে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর আজকের মতো আমি শান্তু সাইন অফ করছি। তানজিলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা অনেকেই আছেন কমেন্ট সেকশনে বলছেন যে আরজের মুখের দিকে তাকিয়ে বলেছে যে ভালোবাসে বউকে, এই জন্য তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলেছেন। ডোন্ট ডু দিস প্লিজ, বিকজ এই মানুষটা আসলে আমি জানি না, আমি এতক্ষণ ধরে তার সামনে বসেছিলাম কিন্তু আমি বুঝতে পারছি না যে সে কি আসলে সহজ সরল নাকি আসলে সে সার্কাস্টিক্যালি সহজ সরল। এই ব্যাপার দুটো আমার এখনো বোধগম্য হচ্ছে না। যাই হোক, কিছু সময় মনে হয়েছে অনেক বেশি সহজ সরল, তার সহজ সরলতা ব্যাপারটা এরকমই থাকুক। আর তানজিলের যে ওয়াইফ আছেন, তার তানজিলের অ্যাকচুয়াল যে প্রিয়তমা, তার উদ্দেশ্যে শুধু আমি একটা কথাই বলবো, মানুষ আসলে ভুল করে, কিন্তু ভালোবাসার মানুষকে কিছু কিছু জায়গায় ভুল করলেও আসলে ক্ষমা করে দিতে হয়, যদি সেই মানুষটা আসলেই অনেক বেশি সহজ সরল হয়ে থাকে। আপনি তানজিলকে মাফ করে দিয়ে আরো একটা বার, ক্ষমা করে দিয়ে আরো একটা বার সুযোগটা দিতে পারেন, এবং যেই সুন্দর সম্পর্কটা আপনারা বহন করছেন এটাকে সারা জীবন বহন করে যাবেন, এমন প্রত্যাশায় আমি শান্ত আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। আর বাড়ি ফিরতে ফিরতে আজকের মতো আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নেক্সট ভালোবাসার বাংলাদেশে সবার সাথে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত আমি শান্ত বিদায় নিচ্ছি। শুভরাত্রি।